গল্প মিলন মোড়ে দেখা। লেখায় নৌসিন আরা। ঘর ভর্তি মানুষের সামনে চড়ের শব্দে ইরা এবার মাথা উপরের দিকে তুলল। চড়টা ঠিক তার বা গালে পড়েছে। দিয়েছেও তার সব থেকে প্রিয় এবং ভালোবাসার মানুষ, তারই আব্বু শহীদুল আলম। পুরো নামটাও জেফাইরা আলম। বাবা মায়ের বড় সন্তান এবং একমাত্র মেয়ে সে। প্রচণ্ড আদরের, এজন্য রাগ জেদ ও ইরার তুলনামূলক বেশি। এদিকে বাকিরা আর রাগ করার সাহস পাচ্ছে না। বাবা মেয়ে দুজনে সমান জেদি এবং রাগী, তবে নর্মাল সময়ে শান্ত থাকে। রেগে গেলে যেন এরা নিজেদের মধ্যে আর থাকে না, কখন কি করে বসে বলা যায় না। এই যে যেমন অতিরিক্ত রেগে জীবনে প্রথমবারের মতো নিজের আদরের মেয়ের গায়ে হাত তুলল শহীদুল আলম। শহীদুল আলম চড় দেওয়ার সঙ্গে সঙ্গে ইরা নিজের ঘরে যায় এবং কিছুক্ষণ পরই নিজের ব্যাগ নিয়ে বাহিরে আসে। ইরা এবার ইন্টার ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছে। এসএসসিতে রেজাল্ট ভালো আসায় ঢাকার একটা ভালো কলেজে চান্স পেয়েছে ও এজন্য হোস্টেলে থেকে পড়াশোনা করে। হাফ সেমিস্টারের পরীক্ষার পর ছুটিতে বাড়ি এসেছিল, তখন এক বিয়ে প্রস্তাব আসে। গ্রামে মেয়েরা সাধারণ এসএসসি দিলেই সকলের চোখে বিধে। তাদের কাছে মনে হয় মেয়ে বড় হয়েছে, বিয়ে দেওয়া দরকার। এই সময়ে মেয়েদের শারীরিক গঠন ও পরিবর্তন হয়ে কিশোরী বয়স পার করে সবার চোখে লাগারই কথা। বিয়ের প্রস্তাব আসবে তাও স্বাভাবিক। তবে এখানে সমস্যা হলো ইরার খালাতো বোন, হ্যাঁ ওর খালাতো বোন রশ্মি। রশ্মি যখন 5-এ পড়ে তখন অ্যাক্সিডেন্টে ওর বাবা মা মারা যায়, এরপর থেকে ইরাদের সাথে থাকে। রশ্মি ছোট থেকে ইরার মাকে মা এবং আব্বুকে আব্বু ডাকতো আর সকলে আদরও করতো, এজন্য আর অন্য জায়গায় যেতে দেয়নি। শহীদুল আলম নিজের কাছে রেখে দিয়েছেন। সবাই তার ছোট মেয়ে হিসেবেই জানে রশ্মিকে। ইরার জন্য বিয়ের প্রস্তাব পাঠায় তানভীরদের বাড়ি থেকে। রশ্মি আবার তানভীরকে প্রচণ্ড পছন্দ করে ছোট থেকে। এজন্য যখন দেখল ইরার সাথে বিয়ের প্রস্তাব এসেছে, ও সারা বাড়ি সহ তানভীরদের বাড়িতে ছড়িয়েছে ইরার অন্য জায়গায় সম্পর্ক রয়েছে। একথা শহীদুল আলমের কানে যেতে ইরারকে বিভিন্ন প্রশ্ন করে, আর ইরা তাকে করা প্রশ্নের কাঠোকাঠ জবাব দেওয়াতেই চড়টা তাকে মারা হয়েছে। রশ্মি এবার 9-এ উঠেছে, আর যেহেতু ইরা হোস্টেলে যাওয়ার আগ পর্যন্ত বাড়িতেই ছিল, তাই রশ্মি মিথ্যা বলবে না ভেবেই সকলে বিশ্বাস করে নেয় ওকে। তানভীর ইরাদের প্রতিবেশী। ইরাদের বাড়ি গ্রামে। বিশাল জায়গা জুড়ে দোতলা বাড়ি। জায়গা জমিও অনেক, তার পাশেই বাড়িটাই তানভীরদের। তানভীররাও তুলনামূলক উচ্চবিত্ত পরিবারের সদস্য। এজন্য কারো আপত্তি ছিল না ইরার সাথে তানভীরের বিয়ের। তানভীর এসএসসি পরীক্ষা দেওয়ার পর আর পড়াশোনা করেনি, সৌদি আরব গিয়েছিল বছর 4 আগে। এবার ছুটিতে এসেছে বিয়ে করবে বলে, এজন্য পাশের বাড়ির ইরাকে পছন্দ করে সকলে, যেহেতু মেয়ের খারাপ রেকর্ড নেই। তবে সব যেন রশ্মির কথাতে শেষ হলো। কেউ বিশ্বাস করতে না পারলেও অবিশ্বাস করার কিছু নেই। কারণ বর্তমান সময়ে যারা বেশি ভদ্র, চুপচাপ থাকে, আসল সমস্যা তাদেরই হয়। আর যেখানে রশ্মি ছোট থেকে ইরার সাথে চিপকে থাকে, তাই ওর কথা বিশ্বাস করা যায় যাচ্ছে। রশ্মি মেয়েটা দেখতে ফর্সা অনেক। দুঃখে আলতা গায়ের রং যাকে বলে। লম্বায়ও বেশ 5'5" হবে। ইরার থেকে 2 বছরের ছোট ও। ইরার বয়স এবার 16 চলছে, সেই হিসেবে রশ্মির বয়স 14। তবে আধুনিক যুগ, বান্ধবীদের সাথে চলাচল করতে করতে রশ্মি বয়সের তুলনায় একটু বেশি পেকে গিয়েছে। সাথে রয়েছে হরমোনের সমস্যা, এজন্য দেখতেও এখনই একজন যুবতীর মতো। আর এদিকে ইরা উজ্জ্বল শ্যামলা, অতিরিক্ত গরমে কালো, আবার নর্মাল সময়ে হলুদ ফর্সা দেখা যায়। উচ্চতায় 5'6", ফিনফিনে পাতলা শরীর, তার মধ্যে প্রায় সময়ই থাকে অসুস্থ, তবে পড়াশোনায় প্রচুর মেধাবী। পুরনো সব কথা ভেবে ইরা দীর্ঘশ্বাস ছাড়ল। সেদিনের পর পেরিয়ে গিয়েছে আরও প্রায় 2 বছর। ইরা বর্তমানে তার এইচএসসি পরীক্ষার কেন্দ্রের সামনে দাঁড়িয়ে। 2 বছরে বাড়ির কারো সাথে যোগাযোগ করেনি। যাও করেছে তার ছোট ভাই ইভানের সাথে। ইভান আর রশ্মি সমবয়সী। ইভান কয়েক মাসের বড় আর রশ্মি কয়েক মাসের ছোট। সবার সাথে রেগে থাকলেও ছোট ভাইটার সাথে ইরা রেগে থাকতে পারেনি। তার ভাই ইভান প্রচণ্ড আদরের,
যখন ওর মা কনসিভ করলে আমার তখন ইরার বয়স মাত্র 2। আদো আদো কথা বলতে পারে। ওই আদে আদো বলিতেই মায়ের পাশে নামাজে দাঁড়িয়ে একটা ভাইয়ের আশায় দোয়া করত। আল্লাহ শুনেছেন ওর কথা। সেই ছোট্ট ইরা যে কিনা নিজের খেয়াল রাখতে পারত না, সে ভাইয়ের খেয়াল রাখত। ভাইটাও হয়েছে বোনের নেওটা। ওর দুনিয়া ঘিরে আপা। আপা ছাড়া যেন কিছু বোঝে না ছেলেটা। পুরনো সব কথা ভাবতে ভাবতেই ওর বান্ধবী ফারিয়া ওকে টোকা মারল। এই ইরা, কই হারিয়ে গেলি? চল চল, হলে গিয়ে আগে সিট খুঁজে দেখি। হ্যাঁ হ্যাঁ, চল যাই। আকাশ, নিলয় ওরা এসেছে হলে? হ্যাঁ এসেছে, ওদের বাবা আর মা এসেছে প্রথম দিনটাই হলে দিতে। ও আচ্ছা, তা তোর বাড়ির কেউ আসেনি? উদাসীন গলায় শুধালে ইরা। ইরার কথা শুনে ফারিয়াও বুঝল মেয়েটার কষ্ট। শুনেছে এসএসসির সময়ও তো সবগুলো দিন বাবা মা ওকে দিয়ে আসতো। একা ছাড়তো না, কারণ পরীক্ষা দিয়ে হলো থেকে বের হওয়ার পর বাবা মায়ের চেহারা দেখলে নাকি শান্তি লাগে। অথচ আজ প্রায় 2 বছর হলো মেয়েটা বাবা মায়ের সাথে কথা বলে না। জীবনে আরেকবারের মতো নিজ ভবিষ্যৎ গড়ার লক্ষ্য পরীক্ষা দিবে, বাবা মা থাকে নেই। ফারিয়া জবাবে বলল, হ্যাঁ এসেছিল, নামিয়ে দিয়ে গেল। ততক্ষণে আকাশ, নিলয়, নীলি চলে এসেছে। ইরা, আকাশ, নিলয় ওরা সায়েন্সের ছাত্রছাত্রী, আর ফারিয়া কমার্স এবং নীলি আর্টসের ছাত্রী। নিলয় আর নীলি যমজ ভাই বোন। নীলির ইচ্ছে উকিল হওয়ার, এজন্য ও আর্টস থেকে পড়ছে, আর ফারিয়া ওর ব্যবসার প্রতি অনেক ঝোঁক, এজন্য ও কমার্স নিয়েছে নিজের অবস্থান ঠিক রাখার জন্য। এবার ওরা যায় হলে প্রবেশ করে। যার যার মধ্যে একটা আত্মবিশ্বাস, তারা পারতেই হবে। স্কুল লাইফে ওরা ফাঁকি ঝুঁকি দিয়ে মিডিয়াম ধাঁচের শিক্ষার্থী হলেও কলেজে উঠে এরা এমনভাবে পড়াশোনাকে আঁকড়ে ধরেছে যে এরা চাইলেই বোর্ড প্লেস করে ফেলতে পারবে এবং অনেক ভালো পর্যায়ে চলে যাবে। হঠাৎ 2 বছরে এদের এমন পরিবর্তন কিছু মানুষের কাছে যেন ভূত দেখার মতো। ওদের মধ্যে ফারিয়া, নিলয় আর নীলি হাই স্কুল থেকে একসাথে আছে, আর নতুন কলেজে যুক্ত হয়েছে ইরা আর আকাশ, তবে কেউ বুঝতেই পারবে না। ওরা সবাই ফ্ল্যাট বাসায় থাকে, হোস্টেলে মেয়েরা নিজেদের সেভ মনে করে না। এজন্য একটা বড় 6 রুমের ফ্ল্যাট নিয়ে ওরা 5 জন একসাথে থাকে। তবে যারা সব সময় আগডুম বাগডুম করে চলে তারা এমন সিরিয়াস। এত ভালো শিক্ষার্থী যারা কিনা পুরো বোর্ডের সকল শিক্ষার্থীদের চ্যালেঞ্জ করার ক্ষমতা রাখে, এরা কি সেই ইরা, আকাশ, নিলয়, ফারিয়া আর নীলি? সূর্য মাথার ওপরে, সে যেন রোদ ঢেলে ঢেলে দিচ্ছে পৃথিবীতে। পৃথিবীর মানুষ শুধু চাঁদকে ভালোবাসে, অথচ চাঁদের কোনো শক্তিই নেই যা করে সব সূর্য, এজন্য বড্ড রাগ তার পৃথিবীর মানুষদের ওপরে। এমন করেই দেখতে দেখতে ওদের এইচএসসি পরীক্ষা শেষের দিকে, এখন শুধু গ্রুপ পরীক্ষা কয়েকটা বাকি। এর মাঝে ইরা কেবল 2 বার ইভানের সেই কথা বলেছে। ইরা তার পরিবারের সাথে কথা না বললেও কার কখন কি লাগে, কি অবস্থা, মোটামুটি সব খবরই রাখে। ওর বাবারা 3 ভাই 2 বোন। ইরার মেজো কাকা নেই, আর ছোট কাকা সে আলাদা থাকে বউ বাচ্চার সাথে, মাকে নিয়ে। ইরার কাকার 2 জন পিঠাপিঠি ছেলে, একজন 6-এ পড়ে আর একজন 5-এ। ওরা সবাই বনানী এলাকায় থাকে। ইরার বাবা একাই গ্রামে নিজের বাড়িতে থাকেন, বাকি ভাই বোনেরা তাদের পাওয়া জায়গা জমি বিক্রি করে গিয়েছে, আর ইরার বাবা নিজেই কিনে রেখেছেন সবটা জমি। বর্তমানে ওর কাকার বনানী এলাকায় ডুপ্লেক্স বাড়ি আছে, ফুফুরাও থাকেন ঢাকায়, তাদেরও নিজেদের বাড়ি রয়েছে। তাই ইরার দায়িত্বে বর্তমানে শুধু ওর বাবা মা আর ভাই বোন। তাই তাদের যাবতীয় খরচ মোটামুটি ওর দিলে তেমন সমস্যা হয় না। ইরা এসএসসি পরীক্ষার পর যে সময়টা ফ্রি ছিল, ও ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ নিয়েছে এবং পরীক্ষার পর নিজের জমানো টাকা দিয়ে অনলাইনে ব্যবসা শুরু করেছিল। এখন 2 বছরে ওর ব্যবসা অনেকটা এগিয়ে গিয়েছে। বর্তমানে ওর ব্যবসার জন্য বিভিন্ন এলাকার বেকার নারীদের নিয়েও প্ল্যাটফর্ম, গার্মেন্ট সহ আরও তাঁত শিল্প শুরু করেছে। যারা ওর ব্যবসার পোশাক তৈরি করে দিবে, এখন আর অন্য কোথাও থেকে ওর পোশাক কিনতে হয় না। ও শুধু তদারকি করে সকল কাজের, আর ওর ব্যবসার কাজে যারা নিয়োজিত ছিল তারা বাকি কাজগুলো করে।
ঢাকা সহ বিভিন্ন জায়গায় ওর কয়েকটা দোকানও আছে। সব মিলিয়ে ওর কারো সাহায্য লাগে না, বরং ও নিজে সাহায্য করে। যদিও এই পর্যন্ত আসা 4টি খানি কথা নয়, অনেক পরিশ্রম মেধা খরচ হয়েছে এর পেছনে। নিলয়, নীলি, আকাশ, ফারিয়া ওরাও ফ্রিল্যান্সিং কাজ করে। এজন্য ওদের কারো থেকে কোনোরূপ সাহায্য তো লাগেই না, উল্টো করে। বর্তমানে ফ্রিল্যান্সিং সহ অনলাইন অফলাইনে পোশাকের ব্যবসা করে তাড়াতাড়ি উন্নতি আপনারা অনেকেই দেখছেন, এটা অবিশ্বাস্য কিছু নয়। আজকে ফারিয়ার একা পরীক্ষা, বাকি 4 জনের নেই। ফারিয়া সকাল সকাল উঠে দৌড়াদৌড়ি করছে আর বাকিরা ফজরের নামাজ পড়ে আবার ঘুম। ফারিয়া ফ্রিজ খুলে দেখে খাবার আছে, ওগুলো গরম করে খেয়ে বেরিয়ে পড়ে হলের উদ্দেশ্যে। এমন করে ওদের গ্রুপ পরীক্ষা ও শেষ প্রায় 2 সপ্তাহ। পরীক্ষা শেষ, সবাই নিজেদের বাড়িতে যাবে, তবে এরা কি করবে তা নিয়েও চিন্তিত। ফ্ল্যাটে একা থাকবে নাকি বাড়িতে যাবে? বাড়িতে গেলেও এমন কেমন হবে? ইরার চিন্তায় ব্যাঘাত ঘটল ইভানের কলে। ইভানের কল দেখে ইরা মুচকি হাসল, তার ভাইটা এখনো তার পাগল। আপা? হ্যাঁ হ্যাঁ বল ইবু। এই তুই আমাকে ইবু ডাকবি না তো? ইবু ইবু করো, সেইটা কেমন নাম? মেয়েদের নামের মতো লাগে। আমি ডাকবো না তো কে ডাকবে? তোর প্রেমিকারা ডাকবে ইবু বেবি। আমার এই সব প্যারা নেই বুঝলি। আচ্ছা আপা শোন না। বল শুনছি। তোর পরীক্ষা শেষ না? বাড়িতে আয়। বাড়িতে? সম্ভব না। কেন কেন? কেন সম্ভব না? জানিস তুই 2 মাস পর ইশতি ভাইয়ের বিয়ে। আসবি না তুই ভাইয়ের বিয়েতে? কত মজা করব বলে আরো কয়েক বছর ধরে বসে আছি আমরা, আর তুই এমন করবি? জানিস আপা, তুই ঢাকায় যাওয়ার পরে তুলি আপু, নিশিতা আপু আর নিকিতা আপু ওরা সব কেমন চুপ হয়ে গেছে। আগে কত মজা করতো, এখন কিছুই করে না। আর ইনুতাও এখন আর দুষ্টুমি করে না। আমরা গেলেই খালি ইরাপু কই ইরাপু আসে নাই কেন এগুলো জিজ্ঞেস করে। মামা আসছিল, ভাইয়ের বিয়ের কথা বলেছে। আর ওদের খবরও জানি। আচ্ছা রাখি। এই আপা তুই জানিস না আজকে আমার রেজাল্ট দিয়েছে? জিজ্ঞেস করলি না কিছু? নিজে তো কল করলি না, আমি কল করেছি তা জিজ্ঞেস করলি না? তোর রোল যেন কত? 1,58,093। কেন? রোল 1,58,093। নাম জেহাদ ইভান আলম, ঢাকা বোর্ডের মধ্যে 6ষ্ঠ স্থান পেয়েছে। আর কিছু? এই তার মানে তুই জানতি? আগেই জেনে নিয়েছিস? হ্যাঁ, রেজাল্ট দেওয়ার সাথে সাথে দেখেছিলাম। আমার থেকে ভালো করেছিস। মনে আছে বলেছিলাম প্লাস আসলে ড্রোন দিব। সামনে সপ্তাহের মধ্যে তোর ড্রোন পেয়ে যাবি। ড্রোন চাই না আমার, তুই আয়। ইশতি ভাইয়ের বিয়েতে যাব, গায়ে হলুদের দিন বিকেলে বের হব, তারপর ডাইরেক্ট নানা বাড়িতে যাব। আচ্ছা আপা রাখো। খালাম্মি কল দিয়েছে, কথা বলে নেই। আচ্ছা আল্লাহ হাফেজ। কিরে ইরা, ইভানে নাকি রেজাল্ট দিয়েছে? মিষ্টি কই? কেন জানিস না? মিষ্টি তো দোকানে। শর্ত আজাইরা। ভাই এত ভালো রেজাল্ট করলো, মিষ্টি খাওয়াবি না? ঠিক। ঠিক বলতে বলতে এবার নীলির সাথে ফারিয়া, নিলয়ের আকাশ এসে দাঁড়ালো। তাদের দাবি এখন মিষ্টি চাই, এত ভালো রেজাল্ট। সব শেষে ইরা বলল বিকেলে বের হবে ঘোরাঘুরি করতে। কথা অনুযায়ী ওরা বেরো হলো, ঘুরলো ফিরলো, খাওয়া দাওয়া করলো, কেনাকাটা করলো। আর আজ বলির পাঠা ইরা। এমন প্রায়ই হয় যে 4 জন একজোট হয়ে বাকি একজনকে ধরে সবাই একবার না একবার বলির পাঠা হবেই। রাতে খাওয়া দাওয়া করার সময় হঠাৎ আকাশ ট্যুর দেওয়ার কথা উঠালো। যেহেতু ইরা বাড়িতে যাবে না এখন, তাই ওরাও যাবে না। ওরা গেলে ইরা থাকবে কেমন করে? সব শেষে ঠিক হলো ওরা কক্সবাজার থেকে শুরু করবে, এরপর কক্সবাজার সহ চট্টগ্রামে যেগুলো ঘোরার মতো স্থান আছে ঘুরে সময় থাকলে রাঙামাটি দর্শনীয় স্থানগুলোতে যাবে।
এইচএসসি শেষ রেজাল্ট শেষে কে কোথায় থাকে বলা যায় না, আর যেহেতু ওদের ইচ্ছেগুলো আলাদা, অবশ্যই এক জায়গায় থাকবে না। আবার ওরা সকলেই ব্রিলিয়ান্ট স্কলারশিপ পেলে দেশেই থাকবে না, আর আরো বিভিন্ন বিষয় চিন্তা করে ঠিক হলো আগামী পরশু বের হবে এবং সেদিন থেকে ইরার নানা বাড়িতে যাওয়ার আগের দিন পর্যন্ত ঘুরবে, তারপর ডাইরেক্ট সকলে গ্রামে যাবে বিয়েতে। ইরার বড় মামা আর মেজো মামা এসে ওদের 4 জন সহ ইরাকে যাওয়ার জন্য বলে গিয়েছে। দেখতে দেখতে এমন করে কেটেছে বেশ কয়েকদিন। কক্সবাজার সমুদ্র সৈকত, চট্টগ্রামের বিভিন্ন স্থান, রাঙামাটি, সিলেট সহ বাংলাদেশের আরো বেশ নামি দামি কয়েকটা জায়গায় ওরা ঘুরেছে, সেই সম্পর্কে জেনেছে। আজ আবার ঢাকায় ফিরেছে নিজেদের ফ্ল্যাটে। পরশু ওরা ইরার নানা বাড়িতে যাবে। ওরা ঘুরে ফিরেছিল আরো আগেই, তবে বাকিদের গ্রামের বাড়িতে গিয়েও ঘুরে এসেছে, এবার পালা ইরার নানা বাড়ি। ইরার মামারা 4 ভাই 3 বোন। 3 জনের ছোট জন স্বামী সহ অ্যাক্সিডেন্ট করে মারা যায়। তাদের মেয়ে রশ্মি, যে কিনা ইরাদের বাড়িতেই থাকে। ইরার বড় মামা মোহাম্মদ মেহেদি মির্জা, তার 2 ছেলে মেয়ে ইশতিয়াক মির্জা আর মেহেরিমা সুলতানা, তার স্ত্রী ইয়াসমিন সুলতানা। মেজো মামা মরহুম মির্জা, তার 2 মেয়ে নিশিতা, নিকিতা। ঈশিতা ইরার থেকে 1 বছরের ছোট, তবে এবার ইন্টারে উঠেছে, আর নিকিতা 9-এ পড়ে। সেজো মামা মাহবুব মির্জা, তার 3 ছেলে রাহাত মির্জা, বড় সে ইরার 2 বছরের সিনিয়র, বুয়েটে পড়াশোনা করে। এরপর মাহমুদ মির্জা ও নিশিতার সাথে পড়ে। আর সবার ছোট মিহির মির্জা ও আর নিকিতা সেম ক্লাসে। আর সবার ছোট রাহুল মির্জা, একমাত্র মেয়ে ইনুতা মির্জা, এবার ইনুতা 3-তে পড়ে। বাড়ির ছোট মেয়ে সে। ইরার বড় মামা মানে মেহেদি মির্জার ছোট ছেলে এসে প্রাণীবিদ্যা নিয়ে পড়াশোনা করে, এখন বন বিভাগে যুক্ত আছে। তারই বিয়ে আশালতা নামের এক মেয়ের সাথে। সে মাস্টার্সে পড়াশোনা করছে এখন। আর ইরার বড় খালামনি মেহের মির্জা, তার স্বামী হাসানুজ্জামান খান, তার 4 ছেলে মেয়ে। 3 ছেলে হান্নান খান, নাকিব খান আর নামির খান, এরা সবাই ইরার বড়। হান্নান তার বউ আলিয়া জাহান, তাদের 1 ছেলে আলভি খান। নাকিব তার বউ আশফিয়া জামান, তাদের মেয়ে মাশফিয়া খান। আর ছোট নামির, সে কেবল বিজনেস সফটওয়্যার অ্যালায়েন্স, বিএসএ বিজনেস সফটওয়্যার অ্যালায়েন্স। সফটওয়্যারটি বড় বড় সকল সফটওয়্যার কোম্পানি তাদের মেধাস্বত্ব সংরক্ষণ ও বিশ্বব্যাপী নজরদারি করার জন্য এই সংস্থা তৈরি করেছে। এর একটি সাইডে জব শুরু করেছে কয়েক মাস। আজকে বিকেলে আকাশ, নিলয়, ইরা, ফারিয়া আর নীলি রওনা দিবে। আজকে ইশতিয়াকের গায়ে হলুদের অনুষ্ঠান, কাল মেহেদি অনুষ্ঠান হয়েছে মেয়ের বাড়িতে। ছেলের এসব পছন্দ নয়। ওরা ওদের যাবতীয় জিনিস যা বিয়ে বাড়িতে কাজে লাগবে তা ঘোরার সময় কালেক্ট করে রেখেছে, তাই তেমন অসুবিধা হয়নি। আকাশ, শোন না ভাই। হ্যাঁ নীলি বল। মিশিকে কই রেখে যাব? একা ফ্ল্যাটে ও থাকতে পারবে? কেন মিশিকে নিয়ে যাব? ও বাচ্চা, একা থাকবে কেমন করে? সমস্যা হবে না তো? যদি কেউ মিশিকে দেখে ঝামেলা করে তখন? আমি সামলে নিব, তুই ওকে ওর খাঁচায় করে নিস আর ক্যাট ফুড নিয়ে নিস। এই তো ঝামেলা শেষ। আরো বিভিন্ন কথা বলতে বলতে ওরা 5 জন নিজেদের ব্যাগপত্র গুছিয়ে নেয় আর রওনা হয় ইরার মামা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তবে এই যে 5 জনেরা যাওয়ার পর সকলের রিয়াকশন কেমন হবে? ইরার মা বাবা ইরাকে দেখে কেমন রিয়াকশন দিবে? সময়টা দুপুর 12টা। সূর্যের তীক্ষ্ণ রোদ সবার চোখে মুখে আছড়ে পড়ছে। ঘেমে নিয়ে একাকার অবস্থা, এখন বের না হলে ওরা যেতে যেতে রাত হয়ে যেত। আবার সকালেও মরার মতো ঘুমিয়েছে সকলে। 10টায় উঠে তড়িঘড়ি করে সব করেছে। আকাশরা বাসে যাবে না, নিলয়ের বাবার গাড়িতে যাবে। সে গাড়ি পাঠিয়ে দিয়েছে যেন ওদের কোনোরূপ সমস্যা না হয়। তাদের সাথে ব্যাগ আবার মিশিয়ে লোকাল বাসগুলোর যে অবস্থা, বাসে গেলে আধমরা হয়ে যাবে, তারপর আবার বিয়ে বাড়ি আরও ঝামেলা, তাই সবকিছু ভেবে চিন্তে গাড়ির ব্যবস্থা করেছে ওরা। সবাই বিল্ডিং এর নিচে দাঁড়িয়ে আছে। গাড়ি চলে এসেছে, কিন্তু নীলি দেরি করছে। ও নাকি কি ফেলে এসেছে। আকাশ বিরক্ত হয়ে এবার বলল, এই নিলয়, এইটা তোর বোন তো? মানে আমরা সবগুলো সেই কখন রেডি হইয়া আছি, আর ওর এখনো হইল না? মাইয়া মানুষ এমন ঢিলা কোম্পানি কেন?
নিলয় আকাশের দিকে তাকিয়ে হেসে বলল, ওরা মাইয়া মানুষ বুঝলি। উঠতে ঢং, বসতে ঢং, যাইক্রো ঢং, আর নেকামি খাবারে যেমন মশলা মাখে অমনে মাখতেই হইব। নিয়লের হাসি দেখে যেন আকাশ আরো তেলে বেগুনে জ্বলে উঠল, আর কিছু বলবে তার আগেই ওদের কথার মাঝে ফোড়ন কেটে ইরা চেঁচিয়ে উঠল, একদম এই কথা বলবি না। আমি আর ফারিয়া ও তো মেয়ে, কই আমাদের তো এমন দেরি লাগে না। ইরার কথাতে আকাশ এবার ইরার মুখ পানে তাকালো, তাকিয়ে এরপর ধীরে সুস্থে বলল, বইন তোরা মেয়ে ঠিক আছে, কিন্তু অন্য সব মেয়েদের মতো স্বভাব তব দুইটার নাই। আটা ময়দা মাখোস না, আবার এমন পায়তারাও নাই। ইরা আর কিছু বলতো তখনই নীলি দৌড়ে আসতে আসতে চেঁচিয়ে বলল, আসছি আসছি, চল যাই। আসছে রানী ভিক্টোরিয়া। একটু থেমে আকাশ আবার বলল, বাইকে আমি যাবো, নিলয় তুই গাড়িতে যা। আর আমার সাথে কেডা আসবি বল। বলতে বলতে আকাশ নিলয়ের বাইকে উঠে পড়ল, আর আকাশকে উঠতে দেখে ইরা দৌড়ে গিয়ে পেছনে উঠল। নিলয় বাকিদের উদ্দেশ্যে বলল, আমি গেলাম ওর সাথে, ওই সব গাড়ি টাড়ি আমার জন্য না, তোরা আয়। এরপর আকাশ, নিলয় বাইকে আর ইরা, ফারিয়া, নীলি সব ব্যাগ সহ গাড়িতে রওনা হয়। রাস্তায় জ্যাম থাকায় ওরা ইরার নানা বাড়ির ইউনিয়নে প্রবেশ করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে। আকাশ আর নিলয় কিছুটা আগে আসলেও এখানকার নামি দামি এক রেস্তোরাঁতে বসেছিল বাকিদের অপেক্ষায়। সবাই আসার পর হালকা ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে আবার বের হয়েছে। ইরা রেস্তোরাঁতে বসে বসে ড্রাইভারকে খুঁচিয়ে ড্রাইভিং করার পারমিশন নিয়েছে। ইরা সহ ওরা চারজনই ড্রাইভিং গাড়ি শিখেছিল। নিলয় এখন বাইক চালাবে আর আকাশ ওর পেছনে। ইরার গ্রামের বাড়ি কৃষ্ণপুর, সঠিক জানি না এমন এলাকা আদেও ঢাকার কোথাও আছে কিনা। যখন কৃষ্ণপুর গাড়ি প্রবেশ করলো, ফারিয়া আর নীলি পুরোই অবাক। কারণ এটা যে গ্রামটা বোঝার উপায় নেই, জ্যাম প্রচুর, আধুনিক সব জিনিস এবং অনেক উন্নত এলাকা। এই ইরা, এইটা আসলেই গ্রাম তো? এই নিয়ে নীলি আর ফারিয়া কয়েকবার জিজ্ঞেস করে সারল এই একই প্রশ্ন। তারা প্রচন্ড অবাক হয়েছে এখানে এসে। এবার ইরা বিরক্ত মিশিয়ে জবাবে বলল, না বইন, এইটা গ্রাম না, এইটা সিঙ্গাপুরে আইছো তুমি। বেশি কথা না বললে চুপ থাকতো, আমারে গাড়ি চালাইতে দে, এক্সিডেন্টে করতে বিয়া বাড়িতে না হাসপাতালে যাওয়া লাগবো। নীলি ইরার থেকে বিশেষ পাত্তা না পেয়ে আবার জিজ্ঞেস করলো, আরে একটু তাড়াতাড়ি জানা, আমরা যেতে যেতে তো হলুদের অনুষ্ঠান শেষ হয়ে যাবে। ড্রাইভার আয়না দিয়ে ফারিয়ার দিকে তাকিয়ে বিরক্তি নিয়ে তাকিয়ে। এই দুই মেয়ে যখন থেকে উঠেছে বক বক করেই যাচ্ছে। আরেকজন সে তো উঠেই ফোন নিয়ে আছে, তোরাও থাক না। না ওরা তা থাকবে না, আশেপাশে দেখবে আর হাজারটা প্রশ্ন। এত প্রশ্ন মানুষ করে কি করে তার মাথায় ধরে না। এবার ড্রাইভার বলল, হলুদে থাকবা তাইলে কার রওনা হবা না তোমরা? ফারিয়া বাহিরে তাকিয়ে গম্ভীর হয়ে বলল, আরে আমরা জানতাম নাকি এমন দেরি হবে। ফারিয়ার কথায় আর কেউ কোনো উত্তর করল না। ইতিমধ্যে সন্ধ্যা পেরিয়ে যাচ্ছে। ইভান সহ আজ বেশ কয়েকজন কল করেছিল, তবে ইরা রিসিভ করেনি। যাচ্ছেই তো আবার কল দেওয়ার কি আছে, কই এতদিন তো কেউ জিজ্ঞেস করলো না কেমন আছে। গাড়ি এবার ইরার নানা বাড়ির সামনে রাস্তাতে এসে থামল। উঁচু দেওয়াল করা মাঝখান দিয়ে রাস্তা গিয়েছে, ভেতরে বিশাল দোতলা দালান। বিয়ের যাবতীয় সবকিছু বিল্ডিং এর সাইডে যে অংশ কিছুটা ফাঁকা মাঠের মতো, সেখানে আয়োজন করা হয়েছে। আর বাড়ির গেটে গেট, গেটের সাইড দিয়ে গাড়ি রাখার জন্য ও মাঠের মতো জায়গা, সেখানে সবাই গাড়ি পার্ক করে বিয়ে গেটে দাঁড়িয়েছে। এরা মেয়ের বাড়ির লোক, ছেলের বাড়ি থেকে হলুদ দিয়ে আসা হয়েছে আরো আধা ঘন্টা আগেই। ইরাও গাড়ি নিয়ে সবার পার্ক করা জায়গাতে গিয়েছে রাখতে। মেয়ের বাড়ির লোকেরা তাদের মতো আছে, দিকে দেখার সময় কারো নেই, যার যার কাজে শেষে ব্যস্ত। ইতিমধ্যে আকাশ আর নিলয় বাইক নিয়ে উপস্থিত হয়েছে। ওরাও বাইক থেকে নামলো, সাথে ইরা, নীলি, ফারিয়া।
এক এক করে গেটে দাঁড়ানো সকলের পেছনে এসে থামলো ওরা। কিছু সময় পর নিলয় বিরক্ত হয়ে ফট করে কিছুটা জোরে বলল, ভাই, নিজেরে ছেলে পক্ষ না মেয়ে পক্ষ লাগতেছে। এরা মজা করুক, আমাদের আগে যাইতে দিলেই হয়। সেই সকাল থেকে জার্নি করতেছি। নিলয়ের কথাটা প্রায় কম বেশি সকলের কানেই গিয়েছে। এবার সকলে পেছনে ফিরে তাকালো। সকলের এমন তাকানোতে নিলয় একটু বিব্রত বোধ করল। বুঝতে পারল এভাবে বলা উচিত হয়নি। ইরা খেয়াল করলো এখানে বড়রা তেমন কেউ নেই। ছোটরা আছে, তবে ওদের কেউই খেয়াল করেনি। বড়রা হয়তো আসছে, তাই ও সবটা সামলাতে রিনরিনে কণ্ঠে বলল, আসলে আমাদের একটু সাইড দিলে ভালো হতো। অনেকটা জার্নি করে এসেছি তো, তাই আর কি। ইরার কথা শুনে এক সাইডে ওদের যাওয়ার জায়গা করে দিলেন তারা। ইরারা বুঝতে পারল সকলেই বেশ ভালো ফ্যামিলির লোক, এজন্য ওরা চুপচাপ ঢুকে পড়ল গেট দিয়ে। সামনে খেয়াল করলে দেখলো ওর কাজিনরা এবং দুই মামা আসছে। ইরাকে দেখে কিছু বলতে যাবে তর আগেই ইরা বলল, আগে ওনাদের ভেতরে আনো, আমাদের সাথে পরে কথা বলা যাবে। আর কাউকে কিছু বলতে না দিয়ে ইরা বাড়িতে ভেতরে চলে যায়। ইরা যেতেই ইশতিয়াক, মেহেরিমা, নিশিতা, নিকিতা, রাহাত, মিহির সকলে এগিয়ে আসলো এবং সুন্দর করে মেয়ের বাড়ির সকলকে স্টেজের দিকে নিয়ে যায়। ইরারা বাড়ির ভেতরে যেতে দেখলো প্রায় অনেকেই এখানে, তবে বেশিরভাগ সব স্টেজে। এর মধ্যে ইরার মা আর বড় মামি ছুটে আসলেন। ভালো মন্দ জিজ্ঞেস করে বকলেন কিছুক্ষণ দেরি করার জন্য। এরপর তৈরি হয়ে আসার জন্য তারা দিলেন। ইরার মামি কথা বললেও ইরার মামি হিতা মির্জা শুধু ছলছল চোখে মেয়ের দিকে তাকালো। ইরাও একবার মায়ের দিকে তাকিয়ে অভিমানে চোখ নামিয়ে রাখল। আর বাকিরা ওরা কেবল দীর্ঘশ্বাস ছাড়ল। কেউই বেশি কথা বলতে পারল না। ইরা, ফারিয়া আর নীলির জন্য নিকিতার রুম দেওয়া হলো, আর রাহাতের রুমে আকাশ, নিলয়, হলুদল সবার জন্য শাড়ি পাঞ্জাবি কেনা হয়েছিল। ওদের 5 জনেরটা ইয়াসমিন সুলতানা ওদের হাতে দিয়ে আমার ছুট লাগালেন, সাথে মিহিতা মির্জা। রুমে ঢুকে ইরা নিকিতার রুমের বারান্দাতে মিশিকে রাখলো, সাথে মিশির খাবার দিয়ে আসলো রেন চিল্লা পাল্লা না করে। এরপর একে একে গে ওয়াশরুমে ফ্রেশ হতে। ইরা শাড়ি পরে না, ও সামলাতে পারে না, এজন্য বড় মামিকে বলেছিল রেডিমেড শাড়ি কিনতে। সেও ইরার জন্য একই রকমের রেডিমেড শাড়ি নিয়েছে। ইরা, ফারিয়া, নীলি, নিলয় আর আকাশ ফটাফট রেডি হয়ে নিচে স্টেজের দিকে চলে যায়। স্টেজে গিয়ে দেখে হলুদ পর্ব শুরু হয়ে গিয়েছে। এবার সুযোগ পেয়ে নিশিতা, নিকিতা আর বিশেষ করে ইনুতা এসে ধরল ইরাকে। সাথে পরিচিত হলে ফারিয়া আর নীলির সাথে। ওরা সকলেই মিশুক হওয়ার সময় লাগলো না তেমন মিশতে। তবে ইনুতা সে ইরার কোলে সেই যে বসে গলা জড়িয়ে ধরেছে আর একটু একটু করে কথা বলছে। অন্য কেউ আর ওকে নিতে পারল না। আকাশ, নিলয় এসে কাজে লেগে পড়েছে। বসে থাকার মতো ছেলে ওরা না। ইভান বোন এসেছে শুনে এখনো আসতে পারেনি, হাতে হাতে টুকটাক কাজ করছে। ফ্রি হয়ে একেবারে আসবে। একটু পর স্টেজের ওখানে নিশিতাদের ডাক আসায় ওরা যায়, সাথে সবটা ঘুরে দেখতে ফারিয়া আর নীলি। ইনুদা ইরার সাথেই বসে চকলেট দিয়েছিল, ইরা সেটা খাচ্ছে আর কথা বলছে। ইরা হুহা করছে আর ফোনে তাকিয়ে আছে। হঠাৎ পাশে কারো কথার শব্দেও তাকালো। পাশে বসা লোকটিকে দেখেও চোখ বড় বড় করে তাকিয়ে আছে। এখনো বুঝতে পারছে না এখানে কি করে। সেও ফোনের দিকে তাকিয়ে ইরাকে বলল, এইটা বুঝি আমার ছোট শালি ইনুতা? ইনুতাকে শালি সম্বোধন করায় ইরা একটু হকচকিয়ে গেল। তবে তা বুঝতে না দিয়ে প্রশ্ন করল, ভাইয়া আপনি এখানে? কৃষ্ণপুর গ্রাম না, ঠিক শহর বললেই ঠিক আছে। সেখানটার মাঝামাঝি একটা জায়গায়। এই এলাকা সহ বেশ কয়েক এলাকা বড় বাড়ি নামেই চেনে। ইরার 4 মামা আর নানা মোজাম্মেল মির্জার দাপট এখনো চলে এই এলাকায়। সকলে মানে খুব। তারা ফিশ ফার্মিং করে,
টাকা পয়সার কমতি নেই কোনো। ডুপ্লেক্স বাড়ি, তাদের চারপাশে উঁচু দেওয়াল। বাড়ির ডান পাশে স্টেজ করা হয়েছে। দক্ষিণ দিকে বরের বসার জায়গা। ইরা বসে আছে উত্তর দিকে, সাথে তারই নদী। এতদিন পর হঠাৎ অনাকাঙ্ক্ষিতভাবে ইরাকে দেখে যতটা খুশি হয়েছিল, আবেগে ভাসছিল, এই মেয়ে ভাইয়া ডেকে সব দিন নষ্ট করে। আরহানের ভালো যেন ইরা সহ্যই করতে পারে না। মুড নষ্ট করার জন্য ওর মুখ থেকে একটা কথা বের হলেই যথেষ্ট। আরহান রাগ মিশ্রিত কণ্ঠে ইরার দিকে তাকিয়ে বলল, এই মেয়ে তরও আমার ভালো সহ্য হয় না, তাই না রে? আমি বানাইতে চাই তরে বউ, আর তুই হইতে চাস বোন। কেন রে, আমার বোনের অভাব আছে? ইরা কটমট করে তাকিয়ে বলল, খবরদার, তুই তুকারি করবেন না। আরহান ইরার দিয়ে তাকিয়ে বলল, তুই কর, আমার বউ লাগোস যে, তুই তুকারি করব না, তুমি তুমি করব। ভাই দেখা বন্ধ কর, আমিও আর তুই বলবো না। ইরা চোখ মুখ কুঁচকে বলল, তাহলে কি ডাকবো? আরহান মিটমিট করে এসে বলল, জামাই, জান, কলিজা, ফুসফুসা খুশি, তবে ভাইয়ার ওই যে আব্বা, খালু, চাচা এগুলো বাদে। ইরা চোখ ছোট ছোট করে বলল, কিন্তু আপনি এখানে কেন? আরহান ইরার কথার উত্তর না দিয়ে ফোনে লক খুলতে খুলতে জিজ্ঞেস করল, তর ভাইয়ের বিয়ে কার সাথে জানিস? ইরা ইন্দির হাঁস থেকে চকলেটের খোসা ফেলতে ফেলতে বলল, জানবো না কেন? সে আমার বোন। ও। বলার পর ইরার খেয়াল হলো আরহান কি বলেছে। ও চোখ বড় বড় করে তাকালো আরহানের দিকে। ততক্ষণে আরহান উঠে স্টেজের দিকে গিয়েছে। মেয়ের বাড়ির সকলের হলুদ দেওয়া প্রায় শেষ। এক একজন খাবার শেষ করছে, এরপর হলুদ দিয়ে সরে আসছে। আরহান খায়নি, ও খেয়েই এসেছে, ইরাকে দেখে এখানে এসেছিল। এত কিছুর ভেতরে ইরা একবার ও রশিকে দেখেনি, হয়তো আছে বান্ধবী নিয়ে। আরহানকে হলুদ দিতে বললে দেখে ও একাই বা কি ও স্টেজে উঠবে, সে সময় ইরার বড় মামা তার স্ত্রীকে ইশারা করে বলেন ইরাকে আনতে। ইরার মামিও গিয়ে ইরাকে এনে আরহানের সাথে স্টেজে পাঠিয়ে দেয়, তবে ইরা বিচ্ছে না আরহানের সাথে কেন ওকে পাঠালো। তবে বেউই চিন্তা না করে হলুদ শেষ হলে চলে আসে। মেয়ের বাড়ির সকলে যাবে এখন। সবাই গাড়িতে উঠলেও আরোহণ এসে ইরার পাশে দাঁড়ায় আর একটু ঝুঁকে কানে কানে বলে, আসি, কাল দেখা হবে। বরযাত্রীতে যাবি, তবে সাজবি না। এতগুলো মানুষের সামনে এভাবে বলায় ইরা একটু ঘাবড়ে যায়, আর ঘাবড়ে যাওয়া কণ্ঠেই বলে, আপনি যান, কেউ খেয়াল করলে ঝামেলা হবে। ইরার কথা শুনেও না শোনার মতো করে আরহান বলে, হবু বইয়ের সাথে কথা বলি, কার এত সাধ্য ঝামেলা করবে? ইরা না বোঝার মতো করে জিজ্ঞেস করে, মানে? হবু বউ? কার, কবে, কখন? সময় হলে নিজেই টের পাবি। আসি। বলেই আরহান ইরার কাছ থেকে সরে চলে যায়। আরহান পুরো নাম আরহান তিয়াস। বাবা আমির শেখ, মা মিলিস্তা খানম। ওরা দুই ভাই বোন, বড় বোন তিয়াসা মিমি। মিমি বিবাহিত, স্বামী তাদায়মান, তাদের 4 বছরের এক ছেলে আরমান আয়াস। আরহান ইরার 5 বছরের সিনিয়র। ইরা যেদিন প্রথম স্কুলে ভর্তি হলো তখন আরহান ওই স্কুলেই ক্লাস 5-এ পড়ে। ইরাকে দেখে যে ওর কি ভালো লেগেছিল। ইরা তখন শিশু শ্রেণীতে, এরপর আরহান হাই স্কুলে গেল। সময় কাটলো মাস, তারপর বছর, তখন আবার ইরা গিয়ে আরহান যে স্কুলে পড়ে ওইখানেই ভর্তি হলো। আরহান সেবার পরীক্ষার্থী। ইরাকে স্কুলে ভর্তি হতে দেখে ভেবেছিল 1 বছর পর পরীক্ষা দিবে, তবে আবার স্কুল কলেজ একসাথে হওয়ায় ওর সুবিধা হয়, কিন্তু পরে পরীক্ষা দেয় ও। পরীক্ষার পর ওই কলেজেই ভর্তি হয় শুধু ইরার জন্য। এমন করে আরো বছর যায়, ইরা তখন ক্লাস 9-এ পড়ে। আরহান এসে ওর মনের কথা বলল। ইরাকে ওর ছোটবেলা থেকে পছন্দ, কিন্তু ইরা প্রেম টেম করবে না বলে রিজেক্ট করে দেয়। তারপর থেকে আরহানের অপেক্ষা ইরাকে বৈধভাবে পাওয়ার ইচ্ছে, যা আজও আছে।
তবে ওদের সম্পর্ক এগিয়েছে। সামনাসামনি দুজন ফ্রি না হলেও অনলাইনে ওদের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ। আরহানের মনে এখনো ইরার জন্য ভালোবাসা এক ফোঁটা কমেনি, বরং সময়ের সাথে বেড়েছে। ইরার মনের খবর টের পাওয়া যায় না, মেয়েটা প্রকাশ করে না। পূর্ণিমার রাত, চারিপাশ চাঁদের আলোয় ঝকঝক করছে, তার মধ্যে মির্জা বাড়ির এত এত লাইটিং। পুরো বাড়ি এখনো দিনের মতোই আলোয় ভরপুর। ইরা আসার পর রশ্মি দুই এক কথা বলেছে। সে যেন পালালেই বাঁচে, চোখে মুখে ভয় ইরাকে দেখলেই। ইরার বাবা ও মেয়ের সাথে কথা বলেছেন। এত আদরের মেয়ে, বাড়ির প্রথম সন্তান, প্রথম মেয়ে, সকলের আদরের রাগ করে থাকা যায়? আর তারাও পারেননি, কম তো আর হলে না, আর কত রেগে থাকবেন। রাত একটা, বড়রা সকলে খাওয়া দাওয়া করে যার যার নিজ ঘরে শুয়ে পড়েছেন। সকালে অনেক কাজ, তবে ছোটরা যারা আছে ওরা সবাই ছাদে ছাদে আড্ডা দিবে, খেলবে। সবাই বলতে কাজিনরা, ভাবিরা আর আত্মীয় যারা এসেছেন তাদের দুই একজন ছেলে মেয়ে। সব শেষে ঠিক হলো এরা লুকোচুরি খেলবে। যদিও প্রথমে কয়েকজন অমত করেছিল, কারণ বড়রা শুয়েছে, আবার ওরাও তো একদম ছোট নয়। এক একটাকে বিয়ে দিলে দুই তিন বাচ্চার বাবা মা হয়ে যেত। তারপর এখানে দুই তিন বাচ্চার বাবা মাও ছাড় পায়নি। সবাই মানে সবাই, ভাই বোন, ভাবি, দুলাভাই, বন্ধু বান্ধব, সবাই, এমনকি ইশতিয়াকও ছাড় পায়নি। যাদের বাচ্চা তুলনামূলক ছোট ওদের ঘুম পাড়িয়ে রাখা হয়েছে, আর যারা একটু বড় ওরা খেলায় নেমেছে। মা, বাবা, খালা, খালু, ফুপু, ফুপা, এদের সাথে ওরাও খেলবে। আলোচনায় ইরা ছিল ছাদের এক কোণে বসে ফোনে কি যেন করছে। তবে এই লুকোচুরির ভূত ইরাই ইন্টির মাথায় দিয়েছিল, তারপর বাকি কাজ ইতনি করে দিয়েছে। ইরার ডাক পড়ল খেয়াল যেতে। এরপর শুরু হলো বাটাবাটি। চোরকে হবে এই নিয়ে হাত বাটলো, সব শেষে নিশিতা হলো চোর। বাকিরা লুকাবে আর নিশিতা খুঁজবে। নিশিতা ছাদের বা পাশে গিয়ে দাঁড়িয়ে 1, 2, 3, 4 এমন করে গুনতে থাকলো। ওর 100 পর্যন্ত গুনতে হবে। নিশিতা গুনতে শুরু করায় সকলে দৌড়। কে কোথায় লুকাবে এই নিয়ে জায়গা খুঁজছে। তবে নিয়ম, কোনো ঘরে, ওয়াশরুমে লুকানো যাবে না। তাই আগেই সব ঘর তালা মেরে দিয়েছে। সাথে কোনো লাইট জ্বালানো যাবে না, ড্রিম লাইটের আলোতে যতটা দেখা যায়। নিকিতা গিয়ে লুকালো ডাইনিং টেবিলের নিচে। রাহাত ড্রয়িং রুমের বড় সোফা, সেইটার নিচে গিয়ে লম্বালম্বিভাবে শুয়ে পড়েছে। মাহমুদ, মিহির আর ইভান রান্নাঘরের তাকের ওপরে উঠেছে। হান্নান, নাকিব, রশ্মি গিয়েছে বুকশেলফের পেছনে। আলিয়া, আশফিয়া দুই যা সিঁড়ির নিচে। ইনোতা ইরার সাথে। ইরা, ইনোতা, আকাশ, নিলয়, নীলি, ফারিয়া, মেহেরিমার স্বামী মানে ইরার দুলাভাই তামিম, ওরা সব এক ওয়াশরুমে ঢুকে পড়েছে। যদিও চিটিং, তবে দেখবে কে? ছাদের সিঁড়ির পাশে ওয়াশরুম। নিশিতা এখান থেকে যাওয়ার পর ওরা সবাই দৌড় দিবে, ছাদে কেউ টেরি পাবে না। তবে এতজন যে হয়ে যাবে ওরা ভাবেনি। ইরা ইনোতার মুখ চেপে রেখেছে। ইনোতা কথা বলছিল। এমন করে আরো যারা ছিল একে একে লুকিয়ে পড়েছে। নিশিতার গোনা শেষ হলে ও আস্তে আস্তে ড্রয়িং রুমে আসে। আর প্রথমেই নজর যায় রাহাতের পায়ের দিকে, কারণ ও অনেক লম্বা, সোফা বড় হলেও পা বের হয়ে আছে। নিশিতা লম্বা দেখেই বুঝে নিয়েছে এটা রাহাত। এবার ও হাসতে হাসতে বসে পড়ল আর বলল, রাহাত ভাই, পেয়ে গেছি তোমায়। রাহাত ধরা খেয়ে বেরিয়ে আসলো। এখন বাকিরা ওর ভরসা, যদি নিশিতাকে ধাপ্পা দিতে পারে তাহলে ও বেঁচে যাবে। এদিকে নিশিতাকে নিচে যেতে দেখে দোতলায় যারা ছিল সাথে ওয়াশরুমের গুলো বের হয়। আলিয়া আর আশফিয়া ওদের ওয়াশরুম থেকে বের হতে দেখে ফেলে, তবে কিছু বলে না। আর দোতলায় যারা ছিল সকলেই ছাদে গিয়ে বসে। এখানে নিশিতা আসবে না। নিশিতা একে একে নিয়ে যারা ছিল প্রায় সবাইকেই পেয়েছে, তবে যারা রান্নাঘরের তাকের ওপরে ওদের আর ছাদের গুলোকে পায়নি। তবে নিশিতা হাল ছাড়েনি।
এবার পা বাড়ালো আবার রান্নাঘরের দিকে, হঠাৎ করে উপরে তাকিয়ে ও মিহির, মাহমুদ আর ইভানকে পায়। এরপর বাকিদের খুঁজতে থাকে, না পেয়ে আবার উঠে ওপরে। আর উপরে যাওয়ার সময় ছাদ থেকে ইনুতার কথার আওয়াজ পায়। এরপর যাওয়া শুরু করে ছাদে ওর পেছনে বাকিরা। হঠাৎ ছাদে পায়ের শব্দ পেয়ে ওরা ছাদে যারা ছিল ছাদের গেটের দুই পাশে দাঁড়ায়। নিশিতা যেই ঢুকবে অমনি দেয় ধাপ্পা। হঠাৎ এতগুলো শব্দ নিশিতা ভয় পেয়ে যায়। চিল্লাতে গেলে পেছনে থেকে নিকিতা মুখ চেপে ধরে, কারণ শব্দ পেলে বড়রা উঠে বকাবকি করবে। কিন্তু নিশিতাকে ধাপ্পা দেওয়ায় ও আবার চোর, এজন্য ঠোঁট উল্টে কান্না করে দেয়। নিশিতার হঠাৎ কান্নায় বাকিরা ভড়কে যায়। আর তখনই চোখ ডলতে ডলতে মেহেদি মির্জা ছাদে আসে আর ছাদের এই অবস্থা দেখে জিজ্ঞেস করেন, এখানে কি হচ্ছে? মেহেরিমা মিনমিন করে বলে, হয়ে আসলে আব্বু, আমরা একটি আড্ডা দিচ্ছিলাম। তবে নিশি কান্না করে কেন? এমনি এমনি, হাহা। কিন্তু হায়, মেহেরিমার কথা শেষ হওয়ার আগে নিশিতা সব বলে দেয়। এতে মেহেদি মির্জা ওদের গিয়ে ঘুমাতে বলে। আর কারো সাহস নেই এখানে খেলার, তাই যার যার রুমে চলে যায়। পরের দিন সকালবেলা সারা বাড়িতে হইচই, বিকেলে বের হবে বরযাত্রর, এখন সব ঠিকঠাক করা হচ্ছে। অধিকাংশ মেহমান এসে পড়েছেন, আরও আসবে, তবে কালকে তারা থাকবে না, বৌভাতের দাওয়াত খেয়ে চলে যাবেন। বিকেল 3টা বাজে। 3:30টার দিকে বরযাত্রী বের হওয়ার কথা। তবে এটা বাংলাদেশ যে সময় দিবে ঠিক ওই সময়ই হবে, তা অবিশ্বাস্য। এখনো কিছু মেয়েদের সাজগোজ হয়নি। বড় যারা যাবে তারা ডাকাডাকি করছে। এত এত ডাকাডাকিতে ওরা নিচে নেমে আসলো। তবে ইরাকে দেখে যেন সবার চোখে ধাঁধা লেগে গেল। মেয়েটা এমনিতে হলুদ ফর্সা, তবে আর একটু সেজেছে, চিকন ফ্রেমের চশমার আড়ালে কাজল দেখা যাচ্ছে। ইরা গাঢ় খয়েরি রঙের, তার মাঝে ছোট সাদা সাদা ফুল, জামদানি সিল্কের শাড়ি পরেছে। শাড়িটা ইরার ফ্যাক্টরিতেই তৈরি, আসার সময় ইরা নিয়েছিল। গলায় চিকন প্রজাতির লকেটওয়ালা চেইন, এক হাতে কিছু স্টোনের চুড়ি আর এক হাতে ঘড়ি। চোখে কাজল আর ঠোঁটে খয়েরি রঙের লিপস্টিক। হাঁটুর একটু উপর পর্যন্ত ঘন কালো সিল্কি চুলগুলো সুন্দর করে বাঁধা। পায়ে একটু উঁচু খয়েরি আর সাদা পাথরের ডিজাইন করা হিল। ইরার পিছু পিছু লেহেঙ্গা পরে নামলো ইনুতি আর মেহেরিমার মেয়ে তামান্না। তামান্না এবার ক্লাস 1-এ পড়ে। ইরা আসার পর থেকে এরা ওর সাথে আছে। ঘুম, খাওয়া দাওয়া, গোসল সব। ইন্টির গলায় ইরার ক্যামেরা আর তামান্নার হাতে ফোন। ইরার মা, মামি, খালারা তাকিয়ে আছে। মেয়েটা যখন হলো এত ছোট ছিল যে এক হাতে করেই নেওয়া যেত। গায়ের রঙও ছিল কালো, কারো পছন্দ হয়নি। আর আজ সেই মেয়ে এত বড়, এত সুন্দর, আরো ঢাকায় থেকে গায়ের রং উজ্জ্বল হয়েছে। আল্লাহ চাইলে কি না করতে পারে। মেয়ে বড় হয়েছে, শাড়ি পরায় যেন আরো বড় লাগছে। বাহিরের কেউ নজর দেওয়ার আগেই শক্ত বন্ধনে জুড়ে দিবেন তারা। কিছু সময় পরে কে কে সকলেই নেমে আসলো। বাড়ির মহিলা যারা আছেন তারা যাবে না, বাড়ি সামলাবেন তারা। মেয়ে আর ছেলের বউ সাথে বান্ধবীরা যাবে, মেয়েদের মধ্যে আর ছেলেরা প্রায় সকলেই। ছেলেরা সবাই কোট প্যান্ট পরেছে, তবে সবাই ব্ল্যাক ব্লু। আর মেয়েরা গাঢ় খয়েরি রঙের, ইরা বাদে সকলেই এক। লেহেঙ্গাও এক, কারণ একসাথেই নিয়েছে। ফারিয়া নীলির জন্য ইরার বলাতে নেওয়া হয়েছে, ইরার জন্য নেওয়া হলেও ইরা পড়েনি। সন্ধ্যা হয়ে এসেছে, মাগরিবের আজান দিয়ে দিয়েছে কিছুক্ষণ আগে। বর যাত্রী এসেছে, খবর পেয়েই ছুটে চলেছে কনের সকল ভাই বোনেরা। গেট ধরবে তারা, মোটা অঙ্গের বকশিস চাই তাদের। আশার ছোট ভাই আয়াত, খালাতো ভাই বোন আরহান, মিমি, তাজ, তাজের কোলে তার ছেলে নাবিল, আয়াস, আয়শা, মিম, ইনায়া, আয়নার সাথে মামাতো 2 ভাই সাকিব, তাসকিন, আরো কিছু বন্ধু বান্ধব এগিয়ে যায় বরযাত্রীর উদ্দেশ্যে। কনে পক্ষ গিয়ে দেখলো বরযাত্রী যারা এসেছে তারা বাড়ির গেটে দাঁড়িয়ে। তারা তাদের ডিমান্ড জানায় এবং ছেলে পক্ষের লোকও ভুজুং ভাজুং দিতে চায়, এই নিয়ে বিশাল তর্ক।
এদিকে ইশতিয়াক পারছে না জোরে হাসতে, কারণ এরা যেভাবে বাচ্চাদের মতো ঝগড়া শুরু করেছে, কখন যেন মারামারি করে, অথচ এক একটা দামড়া দামড়া ছেলে মেয়ে। সব শেষে অনেক ঝুটঝামেলা করে তারা যে ডিমান্ড করেছিল তার অর্ধেক দিয়ে বরযাত্রীর ভেতরে প্রবেশ করানো হয়। মেয়ের বাড়িও বিশাল গেট দিয়ে ঢুকতে ইটের রাস্তা, কয়েক মিটার পর বাড়ি, তার পাশে ফাঁকা জায়গাতে স্টেজ। পুরো জায়গা লাইটিং করা হয়েছে। ছেলের বাড়ি মেয়ের বাড়ি কেউ কোনো অংশে কম না। ইরা আর ওর বন্ধু বান্ধব আজকেই প্রথম আসলো, বাকিরা আগেও এসেছে, তাই মোটামুটি সবাইকেই চিনে, তাই যার যার মতো সবার সাথে কথা বলতে গেল। ইরার কল এসেছে, ওর কাস্টমার কল দিয়েছে। পরীক্ষার সময় বড় টকটা ডিল সাইন করেছে ও, তাই কথা বলতে সাইডে চলে যায়। ওর কাস্টমার বিদেশি, সে ব্যবসা করে ইরার সাথে প্রায় 1 বছর। এবার প্রায় 2 কোটি টাকার অর্ডার দিয়েছে, তাই সেগুলো কবে কখন কি করবে এই নিয়ে কথা চলছিল। যেহেতু সে বিদেশি তাই ইরা ইংরেজিতেই কথা বলছে। বিয়ে বাড়িতে হঠাৎ এমন ইংরেজিতে ফটর ফটর কথা বলতে দেখে অধিকাংশ লোকই ওর দিকে অদ্ভুত চোখে তাকিয়ে। সকলেরই ধারণা ও হয়তো বিদেশে থাকে। ইরার খেয়াল হলে দেখে পাশে মিমি দাঁড়িয়ে আছে, তাই কল কেটে ও জিজ্ঞেস করলো, আপু কোনো দরকার ছিল কি? তুমি জেফাইরা না? হ্যাঁ। মাশাআল্লাহ, আমার ভাইয়ের চয়েস আছে। ছবিতে তেমন বোঝা যায় না, ছবির থেকে সামনাসামনি আরো সুন্দর। ভাই মানে? আমি আরহানের বড় বোন। সেই ছোট থেকে তোমার কথা শুনেছি, পরে অবশ্য ছবিও দেখেছি। আরহান ভাইয়া? এই মেয়ে ভাইয়া বলো কেন? ওর সামনে বলো না, রেগে যাবে। তুমি ভাইয়া বললে মাথা ঠিক থাকে না। চলো ওপাশে যাই, ভাবিকে দেখবে না? আর আমার ভাইয়ের খেয়াল রেখো, অনেক ভালোবাসে তোমায়। আমার ছেলেটাও হওয়ার পর থেকে তোমায় মামি বলেই চেনে। ওর মামার এমন পাগলামি দেখে মুখস্থ হয়ে গেছে তোমাকে। ইরা কি বলবে ভেবে পেল না, তবে বেশ লজ্জা পেল এবং অস্বস্তি হতে লাগলো। মিমি হয়তো বুঝলো ওর ব্যাপার, তাই ওকে নিয়ে গেল আশার ওখানে। আশাকে সাজানো হচ্ছে, এখনো শেষ হয়নি। মেয়েরা গোল হয়ে বসে দেখছে। নিশিতা, নিকিতা ওরা এখানে নেই। এখানে আয়েশা, মিম, ইনায়া, আয়না বসে। আয়েশা, মিম, ইনায়া ওরা মিমির খালাতো বোন আর আয়না মামাতো বোন। মিমের কোলে মিমির ছেলে আয়াস বসে। ইরা যেতেই আয়াস মামি বলে ঝাঁপিয়ে ইরার কোলে উঠে পড়ে। আয়াসের কথা শুনে সকলে তাকায় ইরার দিকে। ইরাকে সামনাসামনি না দেখলে বা চিনলে ওরা সকলেই আরহানের মাধ্যমে চিনে। আরহান মিমিকে আর মিমি বলেছে ওদের। ইরাকে দেখে ওরাও সকলে জিজ্ঞেস করল, আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন? ইরা হঠাৎ করে এতগুলো মানুষের কাছে ভাবি ডাক শুনে ভড়কে যায়, তবে সালামের জবাব নেয়। মিমি ইরাকে বুঝে সকলকে সকলকে বলে ভাবি না ডাকতে আপু ডাকে যেন। কিন্তু আয়াসকে বোঝাবে কে? ও তো মামি মামি করে অস্থির। ইরা আয়াসের সাথে মিশে যায় তাড়াতাড়ি এবং আস্তে আস্তে বাকিদের সাথেও। তবে লক্ষ্য করে আয়না বিরক্ত হয়ে ওর দিকে তাকিয়ে আছে, এর কারণ ও ইরা জানে আরহান বলেছে। আয়না আরহানকে পছন্দ করত, সবাইকে বলেছে, তবে কেউ ওকে পাত্তা দেয়নি, কারণ সকলে তারা ছেলের মনের খবর জানে। আরহান যেদিন বুঝলো আসলেই ফেসেছে, আগে বাড়িতে এসেই মা, বাবা আর বোনকে বলেছে। এরপর তাদের থেকে পুরো আত্মীয়দের মাঝে। যখন ইরার ছবি পেল তখন তাও দেখিয়েছে, তাই ইরা কাউকে না চিনলেও আরহানের বাড়ির সকলে ইরাকে চিনে। আর আয়না যখন পাগলামি শুরু করে তখন বেশ ঝামেলা হয়। সবাই শাসন করে আটকে দেয়। তবে মন কি আর সেই শাসন মানে? আশার সাজগোজ প্রায় শেষ। কাজী এসে বিয়ে পড়িয়ে যায়। সব ঝুটঝামেলা শেষ করে অবশেষে ইশতিয়াক আর আশার বিয়ে শেষ হয়। আশার সাথে ওর পুরো কাজিন মহল যাবে। যদিও এটা ছেলের বাড়ি সকলের আবদার ছিল যে নিয়ে যাবেন তারা। আর আরহান, ওর তো ইরা যেখানে সেইখানে হলেই হয়। 2 পায়ে রাজি সে।
অনেক কান্নাকাটি করে সকলে মন খারাপ করে মেয়ে বিদায় দেয়। আশা কান্না করতে করতে অসুস্থ হয়ে গিয়েছে। আশা তার পাশে ইশতিয়াক আর আশার অপর পাশে মেহেরিমা বসেছে, তামিম গাড়ি চালাচ্ছে, পাশে মাহমুদ। বাকিরা অন্য গাড়িতে আসবে। তামান্না, ইতনি এর আয়াস ইরার সাথে আসবে বলে গো ধরেছে। এজন্য আরহানকে ইরার সাথে দিয়েছে, কারণ আয়াস কখন কি করে বলা যায় না, যদিও এখন সে তার মামির নেওটা তবুও। ইরার কোলে আয়াস, তার দুই পাশে তামান্না আর ইনতি। আরহান গাড়ি চালাবে, ইভান আরহানের পাশে। এমন করেই বাকিরা রওনা হয়। অতঃপর ইভান গিয়েছে পানি আনতে। ইনুতা পানি খাবে শুনে তামান্না আর আয়াস ও বায়না ধরেছে তারাও খাবে, সাথে চকলেট। আরহান যেতে চাইলেও তাকে যেতে না দিয়ে ইভান যায়। সুযোগ পেয়ে আরহান বলে, জান শোন, আর এমন করে সাজবি না, শাড়ি তো পরবি না, নইলে কখন কি করে ফেলি জানি না, মারাত্মক লাগছে রে। আরহানের কথায় এরা অদ্ভুত চোখে তাকিয়ে জবাব দেয়, এই একদম চুপ করুন তো, আমি সাজবো আপনার কি? আর বাচ্চাদের সামনে এইসব কেমন শব্দ? আমি আপনার জান লাগি? ইরার ধমকে আরহান কিছু না বলে সামনে তাকায়। তবে আয়াস কি চুপ থাকার পাত্র? আয়াস বলে, মামাল দান আমাল মামি ইবান মামা তখন আসবে, আমি চোতনের তাব। আয়াসের কথায় মানে বুঝে ইরা আরো অবাক। এই ছেলের বয়স 1 বছর হবে হয়তো, কিন্তু কেমন পাকা। তবে আর কিছু বলবে তার আগে ইভান আসে। এসে ইরার হাতে পানি আর চকলেটের প্যাকেট দেয়। ইরা ওদের তিনজনকে পানি খাইয়ে ললিপপ মুখে ঢুকিয়ে দেয়। আরহানরা এসেছে অনেকক্ষণ। সকলের সাথে কথা বলে আশাকে নিয়ে ইরা আর নিশিতার রুমে গিয়েছে। আশার শাড়ি বদলে সুতি সিল্কের একটা শাড়ি পরিয়ে দিয়েছে ইরা। ইরা শাড়ি পরাতে পারে সুন্দর করে, তবে নিজে পরতে গেলে পুরো শাড়ি গোলমেলে হয়ে যায় আর অভ্যাস না থাকায় সামলাতে কষ্ট হয়। আশাকে শাড়ি পরিয়ে চুলের ক্লিপ কাটা সব খুলে তেল দিয়ে বেনি করে দিয়েছে। আশার চুল মাশাল্লাহ কোমর ছাড়িয়ে, তবে বাদামি ইরার চুলের মতো কালো নয়, তবে ওর সাথে সুন্দর লাগে। আশার কাজিন যারা মেয়েরা সব গেস্ট রুমে গিয়েছে ফ্রেশ হয়ে জামা কাপড় বদলাতে। যার যার কাপড় নিয়ে আসলেও ফ্রেশ হয়ে তো আর কেউ আসেনি। আর ছেলেরা যে যেখান থেকে পেরেছে ফ্রেশ হয়ে ছাদে গিয়েছে। আর কিছু ইশতিয়াকের রুমে, ওখানে অবশ্য মেয়েরাও 2-3 জন আছে। বড়দের আর কাজ নেই, এখানে আশাকে ইরা খাইয়ে দিয়েছে, আর ছেলে মেয়ে যারা আছেন তাদের ইরা আর তার বোনেরা খেতে দিতে পারবে। তারপর আবার সবাই রাত জাগবে বলে বড়দের থেকে অনুমতি নিয়েছে। এজন্য বড়রা যার যার মতো করে খাওয়া দাওয়া করে শুয়েছে। ইশতিয়াকও বড়দের সাথে খেয়ে নিয়েছে। বড় সকলের রুম নিচতলায়, আর বাকিদের এক একজনের এক এক রুম সহ গেস্ট রুম উপর তলায়। তাই রুমের দরজা লাগানোর পর ওরা উপরে কিছু করলে কারো রুমে শব্দ আসবে না। আশাকে রেডি করিয়ে ইরা ছুটল ইশতিয়াকের রুমের দিকে। ইশতিয়াক তার শালি নিয়ে ছাদে, ওদের এখানে আসার অনুমতি নেই। এত কাজের চাপে ইরা শাড়ি বদলাতে পারেনি, শুধু এলোমেলো ভাবটা ঠিক করেছে আর হাত মুখ ধুয়ে চুলে বেনি করেছে, যদিও বেনিটা রশ্মি করে দিয়েছে। ইরার সাথে রশ্মির সম্পর্ক স্বাভাবিক। ইরা রেগে আছে কিনা বোঝার জন্যই ও স্বাভাবিকভাবেই থাকে। ইশতিয়াকের রুমে নক করতেই রাহাত জিজ্ঞেস করল কে। ইরা বলতেই দরজা খুলে ওকে ভেতরে নিল। ভেতরে ফারিয়া, রাহাত, মেহেরিমা আর নামির ছিল। ইরা ভেবেছিল নিকিতারা এখানে ওদের আশার কাছে পাঠিয়ে ও ঘর সাজানোর কাজ করবে, কিন্তু এসে জানলো ওরা সব ছাদে। আবার ছুটল ছাদের উদ্দেশ্যে, মেয়েটার মুখ লাল হয়ে গিয়েছে এই দৌড় ঝাঁপে। ইরা ছাদে গিয়ে দেখলো এরা সবাই ছাদে গোল হয়ে বসে আড্ডা দিচ্ছে। দুই পাশে বড় বড় ফ্যান ছাড়া ওদের এমন চিল মুডে আড্ডা দিতে দেখে ইরার মেজাজ প্রচন্ড খারাপ হয়। দেখবেন যখন আমরা কাজ করি অনেক আর হাঁপিয়ে যাই, তখন সামনে কেউ বেকার চিল মুডে থাকলে রাগ লাগে, ইরার ক্ষেত্রেও সেম। ইরা গিয়ে সকলের মাঝেই নিকিতার পিঠে ধাম করে কিল বসায় আর ধমকে বলে, এই মেয়ে তোরা এখানে কেন?
আমি নিশিতা ওরা সবাই কত কষ্ট করতেছি, নিচের সব সামলাচ্ছি আর তোরা সব বসে বসে আড্ডা দিচ্ছিস। আর এই আমার ভাইয়েরা, তোমরা রাহাত আর নামির ভাইকে সাহায্য করতে পারো না? ওরা ঘর সাজাচ্ছে একা একা, এজন্য আপু আর ফারিয়া গিয়েছে, আমি এতক্ষণ ধরে কাজ করছি, আবার ওখানে যেতে হবে। নিকিতা, রশি, তোরা যা ভাবির কাছে, আর ইষ্টি ভাই তুমিও তো ভাবির কাছে বসতে পারো, তাই না? নিকিতা বলল। আরে ইরাপু, আগে যাও, নিয়ে গিয়ে পানি খাও, তারপর বলো। হাঁপিয়ে গিয়েছো, আমরা যাচ্ছি, ওয়েট। ইরা সকলকে দেখে একটু ইতস্তত করলো, কারণ রাগের মাথায় উল্টো পাল্টা বলেছে, ওর খেয়ালই ছিল না যে এখানে আরো মানুষ আছে। তবে তা বেশিক্ষণ পাত্তা না দিয়ে সকলকে জিজ্ঞেস করলো, আপনারা রাতে খাবার খাবেন এখন? খেলে তবে নিচে আসুন। খাবারের কথায় সকলে মানা করে বলল পরে খাবে। নিকিতারা আর কেউ কথা বাড়ালো না, যাকে যা কাজ দেওয়া হয়েছে তার জন্য উঠে গেল, আর এরাও ছুটল। আরহানের কোলে ইনুতা, আয়াস, তামান্না ওরা ঘুমায়, নয়তো তিনজনই আরহানের নেওটা হয়েছে। আরহান অবশ্য ইরার জন্যই এই ছোট সদস্যদের পটিয়েছে। এখন পড়ে রইল বাকিরা। ওরা আবার আড্ডায় মেতেছে। বেশ কিছুক্ষণ পর ইশতিয়াকের সাথে ঝামেলা করে রাহাত, মেহেরিমা ওরা বকশিস নিয়ে ইশতিয়াক আর আশাকে ঘরে দিয়ে এসেছে। এবার সকলে যাবে ছাদে। খিদে নেই তেমন কারোরই, খিদে পেলে সকলে খেয়ে নিবে। মেহেরিমা, রাহাত, মাহমুদ, নামির, নিশিতা, ইরা, ফারিয়া, নীলি, আকাশ, নিলয়, আরহান, তাজ, মিমি, নাবিল, আয়াস, আয়শা, মিম, ইনায়া, আয়না, সাকিব, তাসকিন, এরা সকলে ছাদে গোল হয়ে বসেছে। বাকিরা যার যার মতো গিয়ে শুয়েছে। সকলে মিলে ঠিক করেছে ট্রুথ আর ডেয়ার খেলবে। তবে এর মধ্যে কথা হলো, ইরা এখনো শাড়ি পরে আছে। আরহান ঠিকই বুঝতে পেরেছে ও পড়তে বারণ করেছে বলে এখনো খুলেনি। এই মেয়ে তেরা, তার কাছে আসলেই যত তেরামি করা লাগে, এই তেরামির জন্য রেগে কত ফোন দিয়ে ভেঙেছে ও। তবে এই মেয়ের সামনে আসলে আর রাগ থাকে না। খেলা শুরু হয়েছে, একে একে খেলছে, কেউ ট্রুথ নিচ্ছে তো কেউ ডেয়ার, আর তাকে হেনস্থা করার জন্য সুযোগ ও লুফে নিচ্ছে সকলে। এবার পড়ল রাহাতের বেলায়। রাহাত সকলের ডেয়ার থেকে ট্রুথ নিল, কিন্তু তাতে আরেক বিপদ। নিশিতা প্রশ্ন করে, রাত ভাইয়া, তুমি কি কাউকে ভালোবাসো বা পছন্দ করো? প্রশ্ন শুনে রাহাত থমকায়। চোখ তুলে ইরার পানে তাকিয়ে ছোট্ট করে জবাব দেয়, খুব ভালোবাসি, নিজের থেকেও বেশি। পাশ থেকে মেহেরিমা বলে, কেসে? তবে রাহাত জবাব না দিয়ে বলে, প্রশ্ন একটা করার কথা এবং উত্তরও একটা দেওয়ার কথা ছিল। কেউ আর এ বিষয়ের ঘাটে না, তবে একজনের মনে ঝড় উঠেছে। কে সে? যাকে রাহাত ভালোবাসে। এত সহজভাবে বলে দিল। এমন করে আরো কয়েকজন পাওয়ার পর পালা আসলো ইরার। ইরা ট্রুথ নিতে যাবে, অমনি আরহান পাশে তাকিয়ে ইরাকে খোঁচা মেরে বলে, শুধু পোকামাকড় ধরে পরীক্ষা করলেই কেউ সাহসী হয়ে যায় না। দম থাকলে কেউ ডেয়ার নিয়ে দেখাক। আরহানের কথা লেগেছে, ইরা জেদ করে ডেয়ার নিয়েছে। ডেয়ার শুনে নিলয় লাফিয়ে বলল, পেয়েছি। এবার প্রফেশনাল সিঙ্গার আমাদের গান শোনাবে। আকাশ যা গিটার আনো, দৌড় দে। আড্ডা হবে আর গান হবে, তা কি হয়? তবে নিলয়ের কথা শুনে ইরা বুঝতে পারল কি বলছে ও। আর সকলে অবাক, প্রফেশনাল সিঙ্গার মানে? ইরার ডেয়ার শুনেই আকাশ দৌড়। আর কেউ কিছু বলবে তার আগে আকাশ এসে ইরার হাতে গিটার ধরিয়ে দেয়। তবে ইরা গিয়ে গিটার আরহানের হাতে দিয়ে বলে, আপনি বাজান। ভালো বাজাতে পারেন, আমি বরং গাই। ইরার কথা শুনে আরহান মুচকি হেসে গিটার হাতে নিয়ে নেয়, আর ইরা ওর পাশে বসে পড়ে। এবং আরহান গিটার বজায় আর ইরা গাইতে শুরু করে, আমাকে আমার মতো থাকতে দাও। আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি। আমাকে আমার মতো থাকতে দাও। আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি। যেটা ছিল না ছিল না, সেটা না পাওয়াই থাক। সব পেলে নষ্ট জীবন। তোমার এই দুনিয়ার ঝাপসা আলোর
কিছু সন্ধ্যার গুঁড়ো হাওয়া কাচের মতো। যদি উড়ে যেতে চাও তবে গা ভাসিয়ে দাও। দূরবীনে চোখ রাখবো না। না, 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 না। এই ইরু, তুই এত ভালো গান জানিস, আগে শোনাসনি তো কখনো। মেহেরিমার কথায় সবাই মেহেরিমার দিকে তাকায় আর নিশিতা সাথ মিলিয়ে বলে, আসলেই আমরা জানিই না আমাদের বাড়িতে একজন সিঙ্গার আছে। রাহাত ও এবার বেশ অবাক হয়ে বলল, কি রে ইরু, তোর হিডেন ট্যালেন্টের কথা তো আগে জানতাম না। ইরা রাহাতের দিকে তাকিয়ে বলে, এটা হিডেন কই ছিল? অনেকেই জানে। আমার তো আরো অনেক অনেকে হিডেন ট্যালেন্ট আছে যা কেউ জানে না। ইনায়া বেশ আগ্রহের সাথে বলল, আর কি কি? বলো বলো। আমি নিজেও জানি না। মানে কি ইরু, তুই জানিস না তোর হিডেন ট্যালেন্ট? নামিরের কথায় ইরা ওর দিকে তাকিয়ে আবার নিচের দিকে তাকালো এবং দুষ্টুমি মার্কা এক হাসি দিয়ে বলল, আমি জানলে তা আর হিডেন রইল কই? হিডেন ট্যালেন্ট তাই আমিও জানি না আর তোমরাও জানো না। ইরার কথা শুনে পাশে বসা রাহাত মাথায় টোকা মেরে বলল, বেত্তমিজ। যত শয়তানি সব জায়গায় একে পাওয়া যায়। আরো বেশ কিছুক্ষণ আড্ডা দিয়ে সকলে নিচে যায়। খিদে পেয়েছে, খাওয়া দাওয়া করে ঘুমাবে। কাল রিসিপশন নেই, 2 দিন পর রাখা হয়েছে কারণ সকলেই বেশ ক্লান্ত, 2 দিন রেস্ট নেওয়া উচিত। খাওয়া দাওয়া শেষে সবাই রুমে গিয়েছে। ইরা দরজার সামনে এসব আরহান ডেকে জিজ্ঞেস করে, গিটারটা কার? ইরা ভাবলেশীন ভাবে বলল, কার আবার আমার। কিনলি কবে? প্রায় 2 বছর। তা গিটার কি আমার দেওয়ার চিন্তা ভাবনা করেছিস? না কেন? তাহলে নিলি না যে? দাও। আরহান আর ইরা তাদের সংক্ষিপ্ত আলাপ শেষ করে যার যার রুমে যায় ঘুমাতে। ওরাও ক্লান্ত, সারাদিন হৈহট্টগোল করেছে, আবার এখন প্রায় 3টা বাজে, এ পর্যন্ত শুধু মজা করেই আসলো। কেটে গিয়েছে প্রায় আরো 1 সপ্তাহ। আশা ইশতিয়াকের রিসিপশন শেষে সকলে গিয়ে ঘুরেও এসেছে। ইরারা রিসিপশনের পরেই চলে যেতে চাইলেও সকলে রাখতে রাখতে এতদূর পর্যন্ত এনেছে, সাথে গেছে আত্মীয়রাও আছে কয়েকজন। আজ এইচএসসি এর রেজাল্ট দেওয়ার কথা। 12টার দিকে রেজাল্ট পাবলিশ হবে, এই নিয়ে ওরা 5জন সহ প্রায় পরিবারের সকলেই চিন্তিত ছিল সারা রাত। সকাল 8টার দিকে ইরার ঘুম ভেঙেছে। বাড়ির বড়রাও উঠে পড়েছে, তবে ইরার ফ্রেন্ড বা কাজিন, ভাবি ওরা কেউ উঠেনি এখনো। আশা সকালে উঠলে ওকে আবার ঘরে পাঠিয়ে দিয়েছে ইয়াসমিন সুলতানা। তারা এদিকের সকল ঝামেলা সামলে নিতে পারবে। পুরুষ মানুষ যারা আছেন সকলেই গিয়েছে সকাল সকাল জমি দেখতে, মহিলারা রান্নাঘরে। ইরা উঠে ঘুর ঘুর করছিল বাগানের দিকে। প্রায় ঘন্টাখানিক হাঁটাহাঁটি করার পর ইরা বাড়ির ভেতরে এসে দেখে রশি ওর গিটার নিয়ে বসে আছে এবং মায়ের কাছে বায়না ধরছে এটা নিবে। নিবে মানে নিবে। ইরার মা বলছে ইরা আসলে ওকে বলে দিবে। বলতে বলতে খেয়াল করলো ইরা রশির হাতে ওর গিটারের দিকে এক নজরে তাকিয়ে আছে। চোখ মুখ লাল, লেগে গেলে ওর চোখ মুখ এমন লাল হয়ে যায় তাই ইরা যে রোগে গিয়েছে বুঝতে দেরি হলো না। তবুও সে রশ্মির সাফাই গাইতে বললেন, ইরা শোন মা, রশ্মির এটা খুব পছন্দ হয়েছে। ও নিতে চাইছে, ওকে দিয়ে দে, তুই আবার কিনে নিস। ইরা খপ করে রশ্মির হাত ধরে গিটার নিজের কাছে নিয়ে বলল, কেন? আমারটা কেন দিব? ওর এত শখ, আপনি কিনে দিন। এটা কেমন বেয়াদবি ইরা? চিল্লিয়ে বলায় রান্নাঘরে সকলেই শুনেছে। তারা মিহিতা মির্জার চেঁচানো শব্দের বাহিরে আসে। ইরার নাম শুনেই বুঝেছেন আবার মা মেয়ের মধ্যে ঝামেলা হয়েছে। ইরা শান্ত চোখে তাকিয়ে বলল, বেয়াদবি কই দেখলেন? ছোট থেকে সব প্রিয় জিনিস দিয়েই যাচ্ছি, অথচ একটা জিনিস ওর নিজের ইচ্ছেও না। আর কত? ইরা, তুমি শাসনের বাহিরে চলে গিয়েছ। ঢাকা গিয়ে কি মায়ের সাথে কি করে বেয়াদবি করতে হয় তা শিখেছ।
তোমার শিক্ষকরা এগুলো শিখিয়েছে তোমায়? ওই মিস্টার আলম সাবধানে, তারা আমার গুরুজন। আর যাদের সম্মান আছে দেওয়া যায় তাদেরই সম্মান দেওয়া যায়। বলুন তো ছোট থেকে কোন কাজটা করেছে যাতে সে আমার থেকে সম্মান পাবে? শহীদুল আলম কিছু বলার আগেই মিহিতা মির্জা চেঁচিয়ে বলে উঠে, সম্মান পাওয়ার কাজ করিনি? এতগুলো বছর যে নিজেদের টাকা খরচ করে অন্যের ছেলে মেয়ে পেলেছি দেখেছ না? মিহিতা মির্জাকে কেউ থামাতে পারছে না। শহীদুল আলম চুপ করালে মিহিতা মির্জার থামার নাম নেই। নিচে এত চেঁচামেচি দেখে ইতিমধ্যে ঘুমে যারা ছিল তারা চলে এসেছে। ইভান নিচে নামতে নামতে জিজ্ঞেস করে, অন্যের ছেলে মেয়ে মানে? এগুলো কি বলছো মা? হ্যাঁ, হ্যাঁ, তুই তুই আর ইরা, তোরা কেউই আমাদের সন্তান না। আমাদের এক এবং একমাত্র মেয়ে রশি। তাহলে ওকে আদর করব না? তোদের জন্য ওর ক্ষতি করব এতটা দরদি আমি না। এমনিতেই তোদের জন্য আমার মেয়েকে আরেক জায়গায় রাখতে হয়েছে। রাগে রাগে চেঁচিয়ে বললেন মিহিতা মির্জা। মিহিতা মির্জার ইভানের উদ্দেশ্যে বলা কথাগুলো চারপাশের দেওয়ালে প্রতিধ্বনি হতে থাকে। নিচে ছোট যারা ছিল তারা সকলেই বিস্ময় নিয়ে তাকিয়ে আছে। ইভান নিজেও অবাক হলে জিজ্ঞেস করে, তাহলে আমাদের আসল বাবা মাকে? এই বাড়ির কেউই কি আমাদের আপন না? ইভানের প্রশ্নের জবাব দেওয়ার আগে ইরা ইভানকে ধমকে বাহিরে যেতে বলে, তবে ইভান সে নিজের উত্তর নিয়ে তবেই যাবে। ইভান ওর সমান তালে গর্জে উঠে এবং ইরাকে জিজ্ঞেস করে, কেন আপা আমরা জানতে পারি না আমাদের বাবা মাকে? এতদিন না হয় অন্যের বাবা মাকে নিজের বাবা মা ভেবে এসেছি আর কত? আমার উত্তর চাই, আমার বাবা মাকে। বললে যাবি এখান থেকে? ইভান বাহিরের দিকে তাকিয়ে ছোট্ট করে বলে, হু। ইরা ইভানের দিকে তাকিয়ে কিছু বলার আগে শহীদুল আলম কথা বলতে চাইলেও ইরা শক্ত গলায় বলে, আমাদের ভাই বোনের কথা শেষ হওয়ার আগ পর্যন্ত যেন কেউ কথা না বলে। একটু থেমে আবার বলে, মেজর শাহরিয়ার আয়াস এবং প্রত্যাশা মির্জার সন্তান আমরা। মেজর শাহরিয়ার আয়াস মানে বাবা, সে ছিল বাংলাদেশ সেনাবাহিনীর মেজর, তবে তুই গর্ভে থাকা অবস্থায় এক মিশনে গিয়ে আর ফিরে আসেননি। আপাতত সে মৃত নাকি জীবিত কেউই জানে না। আর আম্মু, সে তর জন্মের কয়েক ঘন্টা পর মারা যায়। আর আম্মু মায়ের টুইন ছিল এবং বাবা আব্বুর বড় ভাই। আর কিছু জানতে হবে না, এখান থেকে যা। ইভান আর টু শব্দও করেনি, চুপচাপ বেরিয়ে গিয়েছে। ইভানের পেছনে নামির আর রাহাত গিয়েছে। ছেলেটা যে বেশ শখ হয়েছে তা স্পষ্ট, তবে ইরা এগুলো জানলো কি করে তা নিয়ে সকলে চিন্তিত। এই সকল কিছু বড়রা ছাড়া কেউই জানত না। শহীদুল আলম চুপ করে বসে আছে। বাকিদের মুখেও রা নেই। মিহিতা মির্জা চুপ করে রইল না, সে নিজের মতো ইরাকে বলতে থাকলো, তোদের জন্য, তোদের পালার জন্য আমার মেয়েকে মিশিকার ইরার ছোট খালামনি প্যাচে দিতে হয়েছে। তাহলে কি করে তোদের আদর যত্ন করতাম আমি? তর কাকার জন্য শুধু কিচ্ছু বলতে পারিনি। আর রেজাল্টের কি খবর? ফেইল করেছিস? রেজাল্ট তো পাবলিশ করে দিয়েছে। ফেল এসেছে না? নয়তো এখনো তো কিছু বললি না। তর বেস্ট ফ্রেন্ড ওরা আসছে, গোল্ডেন পেয়েছে, গোল্ডেন। মুখ দেখাবি কি করে? ইরা কিছু না বলেই চুপচাপ উপরে গিয়ে রুমের দরজা আটকে দেয়। বাড়ির বাকিরাও যে যার মতো বিনা শব্দে কাজ করছে। ইরা যে নিজের ক্ষতি করবে না তা তারা জানে না, ইভানও বুঝদার, তবু ছোট মানুষ ওর সাথে নামির আর রাহাত আছে। পুরুষ মানুষ যারা ছিলেন কিছুক্ষণ চুপ করে এরপর নিউজ ছাড়লেন। পরীক্ষার নিউজ হচ্ছে। কিছুক্ষণ আগে পাওয়া খবর, ঢাকা বোর্ডে টপ করেছেন ঢাকার এক সুনামধন্য কলেজের ছাত্রী জেফাইরা বিনতে আয়াস, বিজ্ঞান বিভাগ। আমরা চেয়েছিলাম তার ইন্টারভিউ নিতে, তবে সে কলেজে নেই। কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে সে তার গ্রামের বাড়িতে গিয়েছেন। 2-1 দিনের মধ্যে চলে আসবেন। এতটুকু বলতে বলতে স্ক্রিনে ইরাদের বিদায় দেওয়ার সময় কার কিছু সিন ভেসে ওঠে। ইরা বক্তব্য দিচ্ছিল।
একে একে এমন করে ইরার বেশ কয়টা প্রতিযোগিতায় অংশগ্রহণ করার ভিডিও নিউজ দেখে সকলে না খাড়া। ইরা ইরা বোর্ডে টপ করেছে। আর তারা ভেবেছিল ইরার রেজাল্ট ভালো হয়নি, এজন্য বলেনি। মিষ্টি এনে সকলে খাওয়া দাওয়া করেছে। ইরা নেমেছিল, সকলে অভিনন্দন জানালো। শেষও ইরা মিহিতা মির্জার কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে কান্না করে দিয়ে বলেছিল, আমার স্মৃতিতে মা নিয়ে যা আছে সবকিছুতে তুমি আমার জন্মদাত্রী মা নেই। তোমায় মা বলে এসেছি, যত যাই হোক মায়ের মতো বড় করেছ। অনেক কষ্টও দিয়েছি, প্লিজ মেয়ে মনে করে ক্ষমা করে দিও। মিহিতা মির্জাও ইরাকে ধরে কান্না করে অনেক কথাই বলেছে। এবং সব শেষে সকলে জানলো রশ্মির হরমোনের প্রবলেম বড় বেড়ে গিয়েছে, যা ওর কন্ট্রোলে নেই, এই জন্য মাঝে মাঝে এমন সব আচরণ করে থাকে। আশার থেকে আরহান সকল খবর নিয়েছে। বিকেল বেলায় ইরা অনলাইনে গিয়ে দেখে এত এত ফ্রেন্ড রিকোয়েস্ট, ইনস্টাগ্রামে ফলোয়ারের ঝড়। বুঝলো সব জাতীয় নিউজ চ্যানেলের কালাম। ইরার আইডি প্রাইভেট করা না। ইরার স্পষ্ট তেমন ছবিও নেই। চট্টগ্রামে থাকা অবস্থায় শাড়ি পরেছিল, তখন তার একটা পিক দেওয়া চেহারা বোঝা যায় না। ইরাকে অনলাইনে দেখে আরহান নক করে বলল, এই মেয়ে তোর পিক নিউজে গেল কি করে? কলেজে পড়তে যাস নাকি রং ঢং করতে? বক্তব্যকে দিতে বলেছিল তোকে? বক্তব্য দিয়েছিস ভালো কথা, গান কেন গেয়েছি? ইরা অবাক হয়ে রিপ্লে দিল, কেন কি হয়েছে? আরহান যেন ইরার রিপ্লেরই অপেক্ষায় ছিল, সঙ্গে সঙ্গে লিখল, কি হয়েছে জানিস না? নিউজে কেন তুই? বোর্ডে টপ করেছিস ওকে তাই বলে পিক কেন দিতে হবে? তাও গানের ভিডিওও দিতে হবে কেন? ইরা বিস্ময় নিয়ে তাকিয়ে আবার লিখল, গানের ভিডিও? আমার পিক কই পেল তারা? কলেজ কর্তৃপক্ষ দিয়েছে। কেন দিবে? পারমিশন না নিয়ে দেওয়ার রাইট তাদেরকে দিয়েছে। আমার মেজাজ খারাপ হচ্ছে যে ফাইরা, আপনি কলেজ কর্তৃপক্ষকে জিজ্ঞেস করুন কেন দিয়েছে। আমার পারমিশন তো নেয়নি, এবং কি আমি দেখিওনি। রেজাল্ট দেখলাম বোর্ডে টপ করেছি। আমার উপরে কেন রাখছেন? এভাবে বেশ কিছুক্ষণ তর্ক চলে, এক পর্যায়ে আরহান লিখেছে, আগে তোকে বিয়ে করি, তারপর দেখছি কি করে পারমিশন ছাড়া কেউ তোর পিক নিউজে দেয়। ইরাও জবাবে লিখেছে, করব না আপনাকে বিয়ে, রাস্তার পাগলকে করব, তাও আপনাকে করব না। দেখি কি করতে পারেন। আরহান দেখতে দেখতে ইরা ব্লক করে দিয়েছে। আরহান ইরার ব্লক খেয়েই গিয়েছে নিজের বাবা মায়ের কাছে এবং ডাইরেক্ট বলেছে, আব্বু আর মা শোনো, আমি জেফাইরাকে বিয়ে করব। আরহানের বাবা ভাবলেশীন ভাবেই বলল, ইরাকে বিয়ে করবে তা তো আমরা জানি। তোমার অ্যাডমিশন নিউ ইয়র্কের বিশ্ববিদ্যালয়ে করেছ, এখন যাও পড়াশোনা করে আসো। আর ইরাদের বাড়িতে তো বলাই আছেন, তারাও রাজি, যাওয়ার আগে আকাদ করা হবে। আমি আজকে বিয়ে করতে চাই। মানে কি এগুলোর? তিয়াস আব্বা কি বলি সেগুলো আজকে কি করে? অবাক হয়েই আরহানের মা ওকে জিজ্ঞেস করে। জবাবে আরহান বলে, এর জন্যই তো তোমাদের বললাম, ও বাড়িতে কল করে জানাও, আমরা সন্ধ্যায় রওনা দিব। আরহানকে বোঝানোর উদ্দেশ্যে মিলিস্তা খানম বলে, আব্বা এগুলো কেমন পাগলামি? আর কেউ কিছু বলার আগে আমির শেখ কিছুক্ষণ চুপ করে চিন্তা ভাবনা করে বলে, মিলি ছেলে মেয়েদের নিয়ে মার্কেটে যাও, ছেলের বউয়ের জন্য মার্কেট করে আনো। আরহানকে চিনি, কারণ ছাড়া এমন করবে না। আর বিয়ে পড়ে হলেই কি, এখন হলেই কি হবে? তো শুধু শুধু বাধা দিয়ে হারামের মধ্যে ঠেলে না দেওয়াই ভালো। আর ইরাদের বাড়িতে আমি দেখে নিব। বাবার কথা শুনে আরহান মিলিস্তা খানমকে ঠেলতে ঠেলতে নিয়ে গেল। মার্কেটে যাবে এখন ওরা। ফোন করে বাকিদের আসতে বলল। ওরা যাওয়ার পর আমির শেখ কল লাগালো শহীদুল আলমকে।
শহীদুল আলম আমির শেখের কল পেয়ে অবাক হলো, তবে সালাম দিয়ে আমির শেখ আরহানের কথা বললেন এবং বিয়ের ব্যাপারেও কথা বলেন। যেহেতু আগে থেকে কথা বলা ছিল তাই দুই একবার বলাতেই তারা রাজি হয়েছেন। ইরা বসেছিল, হঠাৎ শহীদুল আলম এসে ওর পাশে বসে ওর হাত চেপে ধরেন। ইরা প্রশ্ন নিয়ে তাকিয়ে থাকেন। শহীদুল আলম ইরাকে জিজ্ঞেস করেন, কবে জানতে পেরেছ তুমি আর ইভান আমাদের সন্তান না? প্রায় 3 বছর আগে মায়ের সাথে তোমার ঝগড়া হচ্ছিল, তখন সে বলেছিল। আর নামটা? বাড়ি থেকে যাওয়ার পর, যেন আসল বাবা মাকে ভুলে না যাই। ভালো করেছ, ইভানের নামটাও বদলে দিও, যেহেতু নিজেরটাও বদলেছ। হ্যাঁ দেখছি। আব্বু মানো আমায়? হঠাৎ এই প্রশ্ন। আব্বু না মানলে আব্বু ডাকি নাকি? যে জন্ম দিয়েছেন সে বাবা আর তুমি পেলেছ তুমি আব্বু। যাক, শান্তি পেলাম। তবে কথা ছিল। হ্যাঁ বলো। বিশ্বাস করো তো? নিজের থেকেও বেশি। যা করতে বলবো করবে? অবশ্যই, তোমার ক্ষতি চাই না। কি করতে হবে বলো? আরহান তিয়াসকে বিয়ে। জানলি কি করে? আমির আঙ্কেলের সাথে কথা বলার সময় শুনে ফেলেছি। তোমার মতামত কি? সমস্যা নেই। আসলেই? হু। এখন বিয়ে কি তোমার মামার বাড়ি থেকেই হবে নাকি? তোমার নিজের বাড়িও তো আছে, সেখানে যাবে না? আব্বু করুণ শোনালো সেই ডাক। শহীদুল আলম বললেন, হ্যাঁ আম্মা বলুন। ইরা ওর আব্বুকে জড়িয়ে ধরে বুকে মুখ গুজে বলল, বাবার বাড়িতে যাবে? যেখানে আগে বাবা মা থাকতো আমায় নিয়ে। যাবে প্লিজ? আমি ওই বাড়িতে গিয়ে এই কাজ করতে চাই, যাবে? ব্যাকুল কণ্ঠে বলল ইরা। ইরার কথা শুনে শহীদুল আলম বুঝলেন ইরার স্মৃতি থেকে মুছে যাওয়া তার ভাই কতটা প্রিয় ইরার। সে অমত করেনি। কিছুক্ষণ পর জিজ্ঞেস করলেন, ভালোবাসো তো ছেলেটাকে, তাই তোমার অনুমতি না নিয়ে হ্যাঁ বলে দিয়েছি। রাগ করেছ? না, রাগ করিনি। তবে তুমি জানলে কি করে? ওই যে বললে পেলেছি, তাই হয়তো বুঝতে পেরেছিলাম। এরপর ইরা কিছুটা লজ্জা পেয়ে স্থান ত্যাগ করে। এটুকুই ছিল ইরার আব্বুর সাথে কথা। এরপর সন্ধ্যা হয়ে এসেছে। সকলে মাগরিবের নামাজ আদায় করে এসে বসেছে। শাহরিয়ার মহলে এসেছেন সকলে। বাড়িটা ডুপ্লেক্স বাড়ি, সাদা কালো রঙিলে তৈরি করা। এই বাড়ির যত্ন শহীদুল আলম করতেন। লোক রেখে দিয়েছিলেন খেয়াল রাখার জন্য। এতদিনে নিস্তব্ধ বাড়িটা আজ এত মানুষের আগমনে যেন প্রাণ ফিরে পেয়েছে। পুরো বাড়ির কোনায় কোনায় বাতি, সকল রুমের বাতি। বাগান এরিয়ায় ফুল গাছ না থাকলেও বিভিন্ন গাছ তার পাশ দিয়ে বাতি, আমার দেওয়ালের ওপর দিলেও বাতি। সব জ্বালানোতে বাড়ি আজ চকচক করছে। ও বাড়ির সকলকে এখানের ঠিকানা দেওয়া হয়েছে। হাতে হাতে কাজ করছেন সকলে, ঘরোয়াভাবে হলেও আয়োজন বেশ চলছে। রেস্তোরাঁ থেকে নানা রকম খাবার আনা হয়েছে। এত রান্না কম সময়ে সম্ভব নয়। আরহানদের বাড়ি থেকে ইরার জন্য বিভিন্ন জিনিস পাঠিয়ে দেওয়া হয়েছে। মিমিনায়া সহ আরো কয়েকজন এসেছে। সবাই খুলে খুলে দেখছে। লাল খয়েরি রঙের কারুকাজ করা দারুণ দেখতে একটা শাড়ি, তার সাথে শাড়ি পরার যাবতীয় জিনিস, এক কোটা আলতা, আর তেমন কিছুই নেই। ওরা আসার আগে আরহান বারবার করে বলে দিয়েছে আলতাতে যেন কেউ হাত না দেয়। আর গয়না যা আছে তা মিলিস্তা খানম বলে দিয়েছেন তার ছেলের বউয়ের গয়না ডব সে নিজে এসে পরাবে। তারপর সব সোনার জিনিস ওরা ছেলে মেয়েরা কিছু হারিয়ে ফেললে এজন্য তারা রিস্ক নেয়নি। তবে মেকআপ না দেখে মেয়েরা যারা ছিল সকলেরই মন খারাপ। মেকআপ দিল না বিয়েতে। তবে ইরা জানে কেন দেয়নি। ও কিছু না বলে যায় ওয়াশরুমে। ইরাকে শাড়ি পরানো হয়েছে কিছুক্ষণ আগে। মিহিতা মির্জা আসেন তখন তার হাতে বড় দুইটা ব্যাগ। সে ইরার পাশে বসে একটা ব্যাগ বের করেন। ব্যাগে বিভিন্ন গয়নার বক্স। সে সব বের করে রাখে এবং বলে, ইরা এগুলো তোমার মায়ের গয়না।
তার সকল কিছুর হক তোমাদের যত্ন করে রেখেছিলাম, এগুলো সব তোমার রেখে দাও। আর এগুলো আমার কিছু এবং তোমার বিয়ের জন্য আগে থেকেই বানিয়ে রাখা গয়না। তোমার আমানত তুমি বুঝে নাও। মিহিতা মির্জা আরেক ব্যাগ থেকে নিজেরগুলো বের করতে করতে বলেন, খাট পুরো গয়না দিয়ে ভরে গিয়েছে। ইরার মায়ের কালেকশন করতে ভালো লাগতো, তারপর আবার তার বিয়েতে তার বাবা মা শ্বশুর বাড়ি থেকে গয়না দিয়ে বোঝাই করা ছিল। মিহিতা মির্জার ক্ষেত্রেও সেম, তারপর আবার ইরার বিয়ের জন্য আলাদা করে গড়া গয়না। সব মিলিয়ে এত গয়না দেখে সকলের মাথায় হাত। ইরা নিচু কণ্ঠে বলল, আমার এত লাগবে না, তুমি রেখে দাও, ইভানের বউ আনার সময় আর রশির বিয়ের সময়ও তো লাগবে। মিহিতা মির্জা ইরার কপালে চুপু খেয়ে বলল, ইভানের বউ আর রশির জন্য আছে। আপা তোমার ইভানের বউয়ের এবং রশির জন্য গয়না রেখে দিয়েছেন। শুধু তোমরাই না, সে সকল বাচ্চার জন্যই রেখেছি, আর আমিও রেখেছি, আবার গয়না বানিয়েছি তোমাদের তিনজনের জন্য। এগুলো তোমার যেগুলো ভালো লাগে পরো, বাকিগুলো তুলে রাখো। তুমি পছন্দ করে রেডি করে দাও। ইরার কথা শুনে মিহিতা মির্জা মুচকি হেসে সকলকে নিয়ে গহনা বাছাই করতে লাগলেন কোনটা পরাবেন। সবগুলোই নজরকাড়া। বেশ বেছে বেছে তিনি দুটো গয়না পরিয়ে দিলেন, একটা তার আর একটা তার আপার। বেশি পরানোর অনুমতি নেই, ইরার শাশুড়ি বলে গিয়েছেন সেও আনছে ছেলের বউকে, তারগুলো পড়তে হবে। কিছুক্ষণের মাঝেও বাড়ির সকলে চলে আসে আর মিলিস্তা খানম ও ইরাকে গয়না পরিয়ে দেয়, তবে হালকা। বাকি সব তুলে রাখা হয়েছে। তারা আসার পর খাওয়া দাওয়া শেষে ও বাড়ি থেকে আসা কয়েকজনের বউ দেখার জন্য ভিড় লেগে গিয়েছে, যে যত ছবি পারছে তুলছে। আকাশ ফটোগ্রাফার এর ভূমিকা পালন করছে। ইরার সিঙ্গেল কিছু ছবি তুলেছে। অ্যালার্জির সমস্যা থাকায় মেকআপ ব্যবহার করেনি এবং চোখের যেহেতু সমস্যা কাজল পর্যন্ত দেওয়া হয়নি, তবে আজ লেন্স পড়েছে, এজন্য চশমার দরকার নেই। ইরার বড় ভাই না থাকলেও কাজিন যারা আছে তারা আপন ভাইয়ের থেকে বেশি। ওদের ভাইদের জড়িয়ে ধরে সে কি কান্না, ওর ভাইয়েরাও কাঁদো কাঁদো হয়ে গিয়েছিল। ইরার বন্ধু বান্ধবরা ওকে জড়িয়ে ধরে কান্না করে দেয়, কারণ তারা জানে এখন থেকে এক একজন এক এক দেশে থাকবে। আকাশ কানাডায় অ্যাডমিশন নিবে, নিলয় নীলি লন্ডন আর ফারিয়া জার্মানি এবং ইরা আমেরিকা। তারা অভিনন্দনও জানালো। এরপর বেশ তাড়াহুড়ো করেই বিয়ে শেষ করা হলো। বিয়ে শেষ হতেই বউ দেখার জন্য আরহানকে নিয়ে আসে। ইরা ঘোমটা দিয়ে বসে আছে, এখন এই ঘরে তেমন কেউ নেই, অল্প কয়েকজন। আরহান এসে ওর মুখ থেকে কাপড় সরিয়ে বুকে হাত দিয়ে বলে, মাশাআল্লাহ, কংগ্রাচুলেশনস মিসেস তিয়াস। আরহানের কথা শুনে ইরা দুষ্ট হেসে বলে, কংগ্রাচুলেশনস টু আরহান ভাইয়া। ইরার কথা শুনে আরহানের ফুরফুরে মেজাজ আবার খারাপ। বলল, এই একদম ভাই ডাকবি না। একটু আগে বিয়ে করেছি আর তুই এখন কংগ্রাচুলেশনস ভাইয়া বলিস? ইরা তেরা কণ্ঠে বলল, আগে তুই তুকারি বন্ধ করুন, আমিও ভাইয়া ডাকবো না। সম্ভব না, আরহান দাঁতে দাঁত চেপে বলে বেরিয়ে গেল। ইরাকে আরহানদের বাড়িতে আনা হয়েছে ঘণ্টাখানিক হবে। আরহান আর কথা বলেনি, ওর সাথে ভাইয়া বলায় বেশ রেগেছে। বিভিন্ন নিয়ম শেষ করে অনিয়ন রঙের একটা শাড়ি পরিয়ে আরহানের ঘরে বসিয়ে রাখা হয়েছে। বিভিন্ন ফুল দিয়ে ঘর সাজানো এ কাজ আরহানের কাজিনরা করেছে। ইরার বুকের মধ্যে কেমন করছে, যত শক্তই হোক এখন অন্য একজনের দখলে সে। আরেকজনের ঘর একজন পুরুষের সাথে থাকতে হবে। আরো নানা চিন্তা করে ইরা ঘামছে। বাহিরে চেঁচামেচি হচ্ছে টাকা নিয়ে। আরহানের ভাই বোনদের দাবি টাকা না দিলে ঘরে ঢুকতে দিবে না আরহান, ও বিভিন্ন বাহানা দিচ্ছে, তবে শেষে না পেরে ওদের বকশিশ দিয়ে ঘরে ঢোকে। ইরা আরহানকে ঢুকতে দেখে দাঁড়ায়। আরহান গিয়ে ইরারে শক্ত করে জড়িয়ে ধরে কপালে চুপু দিয়ে গলায় মুখ গুজে কান্না করে দেয়। ইরাও কান্না করছে, আরহানও। আরহান বলল, ভালোবাসি বউ, অনেক বেশি ভালোবাসি। আমিও। আমিও কি বাসি? কি বাসিস?
ভালোবাসি। কাকে? আরহান তিয়াসকে। কবে থেকে? যেদিন থেকে ভালোবাসার মানে বুঝেছি সেদিন থেকে। ইরার কথায় আরহানের ঠোঁটের কোণে পূর্ণতার হাসি ফুটে ওঠে। আরহান ইরাকে কোলে তুলে এগিয়ে যায় নতুন জীবন শুরুর পথে। নতুন এক দম্পতি তাদের ভালোবাসা প্রকাশ করল এই দুনিয়ায়। পূর্ণতা পেল আরও এক জুটির। এভাবেই তারা এগিয়ে যাক সামনে, সুখের সংসার হোক তাদের। আরহান ইরার কবরের সামনে বসে আছে। কোলে তার 5 বছরের ইয়ান ঘুমিয়ে আছে। দ্বিতীয় বিয়ে করে এখানে এসেছে সোজা। ইয়াং কোলেই ঘুমিয়ে পড়েছে। ইরা গত হয়েছে আজ 4 বছর। একা হাতে নিজের প্রফেশন এবং ছেলে সামলে আসছে আজ প্রায় 4 বছর। যদিও একা বলা যায় না, ইভান এবং 2 পরিবার যথেষ্ট সাপোর্টিভ ছিল। ইরাকে সে ভালোবেসেছিল, ভালোবাসে এবং ভালোবেসে যাবে। একথা যেমন চিরন্তন সত্য, তেমনি এটাও সত্য যে শেষ বয়সে একজন সঙ্গী প্রয়োজন হয়, যাকে নিয়ে বারান্দায় বসে বিকেলের মিষ্টি রোদ সাথে 1 কাপ চায়ে আড্ডা দিয়ে সময় পার করা যাবে। শেষ বয়সে যাকে নিজের মনের সকল দুঃখ কষ্ট মন খুলে বলা যাবে, এমন একটি মানুষের প্রয়োজন হয়। যার মাথা নিজের কাঁধে রাখলে সুখ সুখ অনুভব হবে, এমন একটি মানুষের খুব দরকার সকলের জীবনেই। আর আরহানকে তো এখনো যুবক বলা যায়, সে কি করে থাকবে এতগুলো বছর একা একা? এটা তো গল্প নয় যে মনের মানুষের জন্য সারা জীবন একাই পার করে দেওয়া যাবে। এটা বাস্তবতা। বাস্তবতা বড্ড কঠিন। কল্পনার মতো সুখ এখানে নেই। তাই তো সব দিক বিবেচনা করে মায়ের কথায় তার পছন্দ করা মেয়েকে দ্বিতীয়বারের মতো ঘরে তুলল। মা, মা, মা। ইয়ানের ডাকে আরহান ইয়ানের দিকে তাকায়। নিজের কষ্ট একরকম, কিন্তু ইয়ানের চেহারাটা দেখে ওর বুকটা খা খা করে উঠল। 5 বছরের একটা বাচ্চা ইয়ান। মাত্র 1 বছর বয়সে মাহারা হলো। বাবা যতই আদর যত্ন দিয়ে ভালোবাসুক, তবুও মায়ের ভালোবাসা আলাদা না? একজন সিঙ্গেল ফাদার কি পারে বাবা এবং মা উভয়ের ভালোবাসা দিয়ে এক সন্তানকে মানুষ করতে? সব পারলেও দিন শেষে বাবা মা উভয়ের ভালোবাসাটা ঠিক দিয়ে ওঠে না কিছু কমতি থেকেই যায়। আরহান নিজের সর্বোচ্চ চেষ্টা করে ছেলের জন্য। ইয়ান স্কুলে ভর্তি হয়েছে গত বছর। এবার ক্লাস 1-এ পড়ে। ওর পড়াশোনা, খাওয়া দাওয়া, ঘুম, স্কুলে দিয়ে আসা আবার নিয়ে আসা এবং সারাদিন নিজের সাথে অফিসে রাখা, সব কাজ করে যখন দেখে দিন শেষে বাচ্চাটা তবুও একটু মায়ের আদর চাইছে, তখন নিজেকে অসহায় মনে হয়। মনে হয় আরহান ও নিজে একজন বার্থ বাবা, যে নিজের সন্তানকে প্রাপ্যটুকু দিচ্ছে না। তারপর আবার বিয়ে, সব মিলিয়ে ইয়ানের ভবিষ্যৎ কি হবে? কেমন হবে ওর পরবর্তী জীবন? আরহান পারবে তো ছেলেকে সেফটি দিতে? এত সব চিন্তা করে আরহানের মাথা হ্যাং হয়ে গেল। বিয়ের আগে ভাবেনি এমন নয়, তবে এখন আরো ভাবাচ্ছে ওকে। ছেলেটা ইরার জান, ইরার শেষ স্মৃতি। ও পারবে নিজের প্রিয়তমার প্রিয় জিনিস আগলে রাখতে, নাকি প্রিয়তমার মতো তার স্মৃতিও হারিয়ে ফেলবে? এত সব প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আরহান ক্লান্ত হয়ে তাই তো ইরার কাছে এসেছে সমাধান নিতে। এই একটা নারী পারে এখন তাকে সমাধান দিতে। তবে আজ কেন দিচ্ছে না? সে কি তার দ্বিতীয় বিয়ের কথা শুনে অভিমান করল? খুব রাগ করেছে? ইরা তো খুব পসেসিভ একটা নারী, যে নিজের একটা সুতার ভাগও কাউকে দিত না, আজ তার সব থেকে মূল্যবান জিনিসটা ভাগ হয়ে গিয়েছে। ইরার সংসার, স্বামী আর অন্য কারো নামে। ইরা অভিমান করবে না? আসলেই কি অভিমান করেছে, নাকি প্রচন্ড রেখে আছে? আরহানের চোখে জল। আরহান কি কান্না করছে? অবশেষে এক নারী কি তাকে কান্না করিয়ে ছাড়ল? সমাজে মুখ দেখাতে পারবে সে? যদি কেউ জানে সে পুরুষ মানুষ হয়ে এক নারীর জন্য রাতের পর রাত এভাবে কান্না করে, চোখের কোনা গরম নোনা জলে পরিপূর্ণ করে, সমাজ তো আরহানের দেখার বিষয় না। যদি এত কিছু ভাবতেই হয়, যদি
তারা এত কিছু বলেই তবে তারা কি পারবে এই রেখে আবার তার বুকে ফিরিয়ে আনতে? পারবে? পারবে না তো। তাহলে তাদেরটা আরহান কেন দেখতে যাবে? যখন কোনো লাভই নেই। সে ব্যবসায় শিক্ষার ছাত্র, লাভ নেই যেখানে সে নেই সেখানে। তবে ইরার ক্ষেত্রে ব্যতিক্রম কেন? সে শখের নারী বলে? তার ইরা তো তার শখের নারী, তার ননির পুতুল। এবার আরহান ইরার কবরের দিকে তাকিয়ে মৃদু ও কাতর কণ্ঠে ডেকে ওঠে, ইরা, এই ইরা, অভিমান করেছ জান আমার? কথা কেন বলছো না? অভিমান নয়, রেগেছো তুমি আমার ওপরে? খুব বেশি? এই দেখো কানে ধরলাম। শোনো, আমি বুঝিনি এত কিছু হয়ে যাবে, নয়তো আমি চমি মায়ের কথায় রাজি হতাম না। তুমিও তো বারণ করলে না। আচ্ছা যাও, আমি আবার ভুল করেছি। শাস্তি দাও, শাস্তি দাও, তবুও ফিরে আসো, কথা বলো। আমি সব ভুল শুধরে নিব, প্লিজ ফিরে আসো যান। আমি ডিভোর্স দিব মিলিকে। একবার বলো, এখনই গিয়ে ডিভোর্স দিব ওকে, প্লিজ দাও, ফিরে আসো। ইরা আর ইশারা সেই কখন থেকে তাকিয়ে আছে আরহানের দিকে। সন্ধ্যাবেলা ঔষধ খেয়ে ঘুমিয়েছে, তার নাকি মাথা ব্যথা। এখন রাত 11টা বাজতে চলল। বাহিরে এখনো অনুষ্ঠান চলছে। এই, আপনি কাকে বিয়ে করেছেন বললেন? শরীরে পানি পড়া এবং ইরার চিল্লানোতে আরহান ধরফর করে উঠে বসল। সামনে তাকিয়ে দেখে ইরা রেগে তাকিয়ে আছে এবং তার মেয়ে ইশারা সে মায়ের দিকে তাকিয়ে বলছে, মামা মিলিমিলিতে। আরহান চোখ বড় বড় করে তাকিয়ে জিজ্ঞেস করল, আমি কে? আপনারা কে? আমি এখানে কেন? আরহানের মস্তিষ্ক একবার সজাগ হয়নি। হঠাৎ ঘুমের মধ্যে ধরফর করে উঠায় দুনিয়ায় কিছুই তার মাঝে নেই। কিন্তু তার এই কথায় যেন বোম ফাটল। ইরা মেয়ের কথা শুনে এমনিতেই খেপেছিল, এখন আবার আরহানের এই কথা আগুনে ঘি ঢালল। মিলিমিলির সাথে বাসর করা হচ্ছিল, তাই না? আরহান চোখে মুখে বিস্ময় নিয়ে বলল, মিলিমিলি আবার কে? ইরা মুখ ভেঙচি কেটে বলল, নাটক। মিলি আপনার দ্বিতীয় বউ, যার সাথে বাসর ঘরে এতক্ষণ বসেছিলেন। মানে? কি হয়েছে তা তো বলবে, আমি তো ঘুমিয়েছিলাম। না না, ঘুমিয়ে থাকবেন কেন ভাইয়া? আপনি তো রাজকার্য করছিলেন। ইরা মুখ আরো একবার ভেঙচি কেটে চলে গেল, পেছনে রেখে গেল 4 বছরের ইশারা আর তার বাবা যে এখনো অবাক, তার রেশ কাটিয়ে উঠতে না পেরে বসে আছে। আজ ইভানের হলুদের প্রোগ্রাম। আরহান সবকিছু থেকে আজ বঞ্চিত ছিল। এখন বাড়ির মানুষগুলো একটু আনন্দ মজা করবে বলে ইশারাকে দিয়ে ডাকতে পাঠিয়েছে। তবে অনেক সময় পরও যখন বাবা মেয়ে কারো দেখা মিলেনি, তখন ইরা নিজেই এসেছে। ইরা এসে দেখে ইশারা তীক্ষ্ণ চোখে বাবাকে দেখছে এবং আরহান ঘুমের মাঝে কথা বলছে। ওর পুরো কথা না শুনলেও শেষের লাইন শুনেছে। ইশারাও বলল কি কি বলেছে, সবটা না পারলেও আগুন ধরানোর মতো যথেষ্ট ছিল। আম্মা, তোরে আমি এত আদর যত্ন করে বড় করেছি আজ এই দিন দেখার জন্য। আজ আমার সংসারে তুই মেয়ে হয়ে আগুন কেন দিস আম্মা? বাবার দুঃখী দুঃখী কথা শুনে ইশারা এবার ফুঁসে উঠল। তাহলে তুমি ইয়ান বলছিলে তেন? ইয়ানতে? ইশারার গায়ের রং উজ্জ্বল ফর্সা। স্বাস্থ্য মোটামুটি এবং ফোলা গালের কারণে তাকে প্রচণ্ড আদুরে আর মায়াবী লাগে। তার অনেক শব্দই উচ্চারণ করতে কষ্ট হয়। একটার উচ্চারণ অন্য আরেকটা করে ফেলে, যা দেখতে আরো আদুরে লাগে। ইশারার মাও ননির পুতুল আর মেয়েও হয়েছে ননির পুতুল। মাত্র 4 বছরের বাচ্চা মেয়ে, তবে বাবা মায়ের দ্বিগুণ জেদ্দি ও পসেসিভ। বাবা ও মামার ভাগ সে কাউকে দিবে না, মাকে দেয়, তাই অনেক। আর তার বাবা নাকি ঘুমের মাঝে ইশারা ইশারা না করে ইয়ান ইয়ান করছিল। মানা যায় এটা? কখনো না। আরহান মেয়েকে বুঝো দেওয়ার ভঙ্গিতে বলল, আম্মা, ইয়ান বাহিরের কেউ নয় তো? ইশারা চোখ কোনা করে তাকিয়ে জিজ্ঞেস করল, তাহলে তে? ভাই ভাই হয় তোমার? ইশারা চোখ ছোট ছোট করে বলে, ভাই?
আমাল তো বাই নেই। আরহান এখন 4 বছরের মেয়েকে ভয় পাচ্ছে। এই বাচ্চা মেয়ে কি করে তাকে চোখ রাঙিয়ে রাঙিয়ে কৈফিয়ত চাইছে, অথচ সে নাকি শত শত মানুষকে নিজের কন্ট্রোলে রাখে। ইশারার কথাতে সে মামা একটা ভাব পায়। খারাপ লাগে না? যেদিন ইশারা হলো তাড়াহুড়োয় আসতে গিয়ে তার বাবা ও মা উভয়ে অ্যাক্সিডেন্ট করেন। ফলে তাদের মৃত্যু হয়। একদিকে ছিল আনন্দের জোয়ার, অন্যদিকে শোকের। আরহান মা হারা হয়েও আরো একটা মা পেয়ে গিয়েছে। ভাই আছে তো? আম্মা তোমার মায়ের পেটের মধ্যে আছে। তাহলে বের করো না তেন? ওরা বড় হবে, তারপর বের করবো আমার জান। তেন এখন কি ওলাছ তো? আরহান এবার হেসে ফেলল। এমনভাবে ভাবুক হয়ে ইশারা কথা বলছে, মনে হচ্ছে খুব জটিল কিছু নিয়ে গবেষণা করছে। তবে ইশারা মুখ ফোলালো। এ কি আমার মায়ের মুখের হাসি কই? মামার কথা শুনে এবার ইশারার চোখ থেকে দুফোঁটা জল গড়িয়ে পড়ল। বাবার সাথে সে রাগ করেছে। আহ্লাদে আটখানা হয়ে মামাকে জড়িয়ে ধরে ঘাড়ে মুখ গুজে ফুপিয়ে উঠল। ইশারার শরীর কেঁপে কেঁপে উঠছে। আরহান ব্যস্ত হলো, তবে ইভান হাত দিয়ে ইশারায় বলল, আমি দেখছি। কি হলো আমার মায়ের? আরো আহ্লাদি কথা শুনে ইশারার কান্নার গতিবেগ বাড়ল, বই কমল না। নাসিলের ভঙ্গিতে জানালো, বাবা বাবা আমা ল আমাল তথায় এসেছে। আমি লাগ কলেছি। ওলে আমার মা। আচ্ছা বাবাকে বকে দিব। এখন মা চলো তো আমার সাথে। হু চনো। ইভান ইশারাকে কোলে করে নিয়ে যেতে যেতে আরহানকে বলল, ভাইয়া তুমি ফ্রেশ হয়ে নিচে আসো। জান আমার রাগ করে না। দেখো স্বপ্ন দেখছিলাম তো। এই মিলি টিলিকে আমি চিনি না। এই প্লিজ কথা বলো। মেয়েও রেগে তার পাপার কাছে চলে গেল, আর তুমিও রেগে বসে আছো। আরে এই জান, কলিজা, ফুসফুস, আমার হৃদপিণ্ড, কিডনি, কথা বলো না রে। তবুও ইরা নীরব হয়ে বসে রইল। ইদানিং সে বাচ্চাদের মতো হয়ে যাচ্ছে। যথেষ্ট ম্যাচিউর একজন নারী, তবে হঠাৎ করেই জেদ বেড়েছে। মুড সুইং এর কথা না হয় বাদ, আরহানের জান তামা তামা করে ফেলেছে মা মেয়ে। তবে আরহান বিন্দু মাত্র বিরক্ত নয়, তার ভালো লাগে এগুলো সামলাতে। আচ্ছা গান গাইব? গাই একটা। উহু উহু। এবার আরহান ইরাকে ধরে শুরু করলো তার গান। আগে মেয়ের মায়ের রাগ ভাঙাতে হবে, সকালে মেয়েরটা ভাঙাবে। আরহানের গানের মাঝে ইরা তার হাতে একটা ফাইল ধরিয়ে দিয়ে বারান্দায় চলে যায়। ইভানের বিয়ে ওদের মামা বাড়িতেই হচ্ছে, ছোট মামার মেয়ে ইতনার সাথে। ইরা চায় তার ইনুতাকে নিজের কাছে রাখতে, দায়িত্বই ব্যবস্থা। আবার ইনুতা ইভান ও নাকি একে অপরে বেশ পছন্দ করে, তাই আর দেরি করেনি। ইভান নিজেও একজন ডাক্তার, এবছর ইন্টার্নি শেষ করে দেশে এসেছে। ইনুতা ভার্সিটিতে পড়ে, ওকে নিউ ইয়র্কে নিয়ে যাবে, সেখানেই ভর্তি করানো হবে। ইরা নিজেও একজন ভালো ডাক্তার। মেয়ে, স্বামী, ভাই সবাইকে নিয়ে ওর সংসার জমজমাট। আরহানের দুলাভাইও নিউ ইয়র্কে সেটেলড হয়েছে স্ত্রী সন্তান নিয়ে। আপাতত দেখতে গেলে ইরার আত্মীয়রাই শুধুমাত্র দেশে, বাকি আরহানের সবাই আমেরিকা সেটেলড। ইরার 4 বন্ধুও বিয়ে করে সুখেই আছে, মাঝে মাঝে কথা হয়। দেশে থাকলে আসতো ইভানের বিয়েতে। ইভান ফাইল চেক করে স্তব্ধ হয়ে আছে। গান বন্ধ হয়েছে সেই কখন। হাসপাতালের রিপোর্ট এটা। পেশেন্ট ইরা। আসলেই এই রিপোর্ট যদি সত্যি হয় তবে তবে আরহান কি করবে? এর আনন্দ খুশি আরহান কি করে সামলাবে? এত সুখে ডায়াবেটিস হয়ে যাবে না? ইরা প্রেগন্যান্ট। ইরার গর্ভে তার 2 সন্তান এখন বসবাস করছে। কিছুদিন যাবৎ ইরার এমন পরিবর্তনের কারণ কি তবে এটাই? আরহান দৌড়ে গিয়ে ইরাকে জড়িয়ে ধরে। ইরা এখনো চুপ। আরহান আবার কাঁদছে। সে এমন চিৎকারুনে হলো কবে? তুই তুই আমাকে কি দিয়েছিস তুই জানিস না জান।
আমি এত খুশি বলে বোঝাতে পারবো না। এই জান, এটা সত্যি? হ্যাঁ, আমি আবার বাবা হব। আমার ঘরে আমার আরো 2 সন্তান আসবে। আবার তুই? পুরনো অভ্যাস বদলাও। হ্যাঁ, বদলে নিব, কিন্তু তুমি করে বললে। ইচ্ছে হলো তাই বললাম। ভালোবাসি। আমিও ভালোবাসি। মাম্মা, বাবাই। ইশারার ডাকে আরহান দরজার দিকে এগিয়ে যেতে যেতে হতাশ কণ্ঠে বলল, আবার কাবাব মে হাড্ডি হাজির। আমায় বউয়ের কাছে যাওয়া হলো না। কেন পাপ্পার কাছে গেছিস, আবার আসতে হবে কেন? ও বউ, তোমার মেয়ে এমন কেন? সমাপ্ত।